ওকে, আমার কথা সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। ওকে, তো আজকে আমরা অনেকদিন পর আবার লাইভে ইন্টারাকশন চলছিলই আমাদের হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে, কিন্তু আজকে আমরা অনেকদিন পরে আবার লাইভে আসলাম। যাই হোক, আহ, বেশি সময় নষ্ট করে লাভ নেই। তো সবাইকে শুভ বিজয়া, মানে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ। ঠিক আছে, সামনে পরীক্ষা চলে এসছে, এবার একটু পড়াশোনা করতে হবে। তো সেভাবেই প্রিপেয়ার হতে হবে নিজেকে, আর সাজেশনস আর মডেল কোশ্চেন সলভ করতে হবে, দেন সেমিস্টার কোশ্চেন সলভ করতে হবে। তো তার জন্য আমি আজকে আপডেট দিচ্ছিলাম। তোমরা অনেকে জয়েন করেছো গ্রুপে। তো সিএসও সাবজেক্টে অনেকের ইন্টারেস্ট কম, কিন্তু ওটাও তো একটা সাবজেক্ট, ওটাকেও তো পড়তে হবে, ওটাও তো পাস করতে হবে, তাই না? তো সেই সাবজেক্টটা তো সবাইকে আসতে হবে। তোমাদের যতটা কঠিন লাগছে সিএসও সাবজেক্টটা, ততটা কিন্তু কোশ্চেন কিন্তু ততটাই সহজ হয়। আর সিএসওর সিলেক্টিভ কিছু কোশ্চেন থাকে, যে কোশ্চেনগুলো আসেই পরীক্ষায়। ওকে, একটু লেন্দি সাবজেক্ট, একটু থিওরিটিক্যাল বেস সাবজেক্ট, ঠিক আছে, কিন্তু সাবজেক্টটা কিন্তু একটু পড়তে হবে। ওকে, সো যাই হোক, আমি এইগুলো আমরা হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে ডিসকাশন করব, এই সমস্ত কথাগুলো। আর কোশ্চেন পেপার সলভ করা স্টার্ট করে দিতে হবে। আমি গ্রুপ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তোমাদের। তো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার সলভ করা স্টার্ট করে দাও। আর তার আগের যে সলিউশনস গুলো সেগুলো আমার কাছে আছে, প্রিভিয়াস ইয়ারের সলিউশনস সেগুলো আমার কাছে আছে। আর আগে ইয়ারে কোশ্চেনটা সলভ হোক, সিটা অলরেডি হয়ে আছে, বাকিগুলো অলরেডি সলভ হোক, তারপরে আমি মডেল পেপার বা যেটা আমার সাজেশনস পেপার সেটা আমি প্রোভাইড করব ওয়ান বাই ওয়ান, দেন সেগুলোকে আমরা সলিউশনস করব। আমরা টার্গেট নিচ্ছি যে নেক্সট মান্থের উইদিন 15th আমরা যেন সমস্ত মডেল পেপার, সেমিস্টার পেপার যেন আমাদের সলভ রেডি হয়ে যায়। ওকে, তো প্যারালি আমাদের ক্লাসও চলবে, লাইভ ক্লাসও চলবে, অ্যাজ ওয়েল অ্যাজ রেকর্ডেড ক্লাসও আমি প্রোভাইড করব গ্রুপে। ওকে, কারণ আমাদের কাছে সময় কিন্তু খুব যে বেশি তা নয়। তো সব রকম মিলেই আমরা পড়বো, আর সিলেবাস আমরা কমপ্লিট করব। তো সিলেবাসও আমাদের কমপ্লিট হবে উইদিন দ্য টাইম। তো তার জন্য কিন্তু সবার একটু কোঅপারেশন দরকার, সবাইকে একটু পড়তে হবে ঘরে, বা লাইভ ক্লাসগুলো করতে হবে। তো আমি লাইভ ক্লাস বলে বলে তো আমি করাতে পারছি না, যাই হোক। তো তাদের হয়তো লাইভ ক্লাসের দরকার নেই, তারা হয়তো রেকর্ডিং দেখেই হয়ে যাচ্ছে। তো যাই হোক, ঠিক আছে। আমরা সি এর লাস্ট কি পড়েছি, আর আমি লাস্ট রেকর্ডেড ক্লাসে কি আপডেট দিয়েছি? অলরেডি আমি তোমাদেরকে সি প্রোগ্রামিং এর টোটাল ক্লাসরুমের লিংক শেয়ার করে দিয়েছি, তাই তো? ইয়েস অর নো? সবাই জয়েন করেছো যারা হ্যাঁ লাইভে স্যার। আছো? ওকে, তো ওখান থেকে তোমরা সি এর প্রতিটা ক্লাসের লেকচার ভিডিও তোমরা অ্যাক্সেস করতে পারবে, কিন্তু লাইভ ক্লাসটা দরকার, মানে মেন টপিকগুলো লাইভ ক্লাসটা দরকার, না হলে সবটা রেকর্ডেড ক্লাস দেখেও হবে না, মেন লাইভ ক্লাস দরকার। তো তার জন্য আমাদের সি এর লাইভ ক্লাস কন্টিনিউ থাকবে আপ টু সেমিস্টারের আগে পর্যন্ত, যতদিন আমরা ক্লাস নিতে পারবো সেমিস্টারের আগে পর্যন্ত। তো যাই হোক, আমরা লাস্ট আমাদের লাইভ ক্লাসে কি হয়েছে, লাইভে আমরা লাস্ট কি পড়েছি? স্যার পড়লু। ফর লুপ পড়েছি। ওকে, তাহলে আজকে আমরা হোয়াইল লুপ তাহলে আমরা স্টার্ট করি। হোয়াইল আর ডু হোয়াইলটা আজকে আমরা কভার করবো পুরোটা, যদিও হোয়াইল লুপ থেকে প্রচুর প্রোগ্রামিং প্রবলেম আসে। তো হোয়াইল লুপের প্রচুর প্রোগ্রামিং প্রবলেমও আছে, সেগুলো আমরা দেখবো। তার সাথে আমরা ফর লুপ তো পড়েছি, তো হোয়াইল লুপটা আজকে আমরা স্টার্ট করবো। ওকে, চলো। সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ। ঠিক আছে। তো আমরা যখন স্টার্ট করেছিলাম, তখন সেখানে আমি প্রথমেই বলেছিলাম যে লুপ কি বা লুপের ইন্ট্রোডাকশন সেটা তো আমরা ডিসকাশন করেছি। তো আমরা লুপকে বেসিক্যালি টু টাইপে ক্লাসিফাই করেছিলাম, দুটো টাইপে আমরা লুপকে আমরা ক্লাসিফাই করেছিলাম, সেটা আমরা সবাই জানি। যে একটা আমি বলেছিলাম যে এন্ট্রি কন্ট্রোল লুপ, আর একটা বলেছিলাম এক্সিট কন্ট্রোল লুপ। ওকে, সো কাকে এন্ট্রি কন্ট্রোল লুপ বলা হয় সেটাও আমরা দেখেছি, বা এক্সিট কন্ট্রোল লুপ কি সেটাও আমরা দেখেছি। যদি কোনো লুপে এন্টার করার সময় যদি আমার কন্ডিশনস চেক হয়, দেন সেই টাইপের লুপকে আমরা এন্ট্রি কন্ট্রোল লুপ বলতে পারি। আর যদি কোনো লুপের রেসপেক্টে লুপে এন্টার করার সময় যদি আমার কোনো কন্ডিশনস চেক না হয় এন্ট্রির টাইমে, যদি আমি এক্সিটের টাইমে যদি আমার কন্ডিশনস চেক হয়, তখন তাকে বলা হয় এক্সিট কন্ট্রোল লুপ। তো আমরা যেখানে দেখেছি যে ফর লুপ আর হোয়াইল লুপ ছিল এন্ট্রি কন্ট্রোল লুপের এক্সাম্পল, কারণ ফর আর হোয়াইলে কাজ করতে গেলে আমাকে প্রথমে কন্ডিশনসটাকে ট্রু হতে হবে, তবেই কিন্তু আমি লুপের মধ্যে এন্টার করতে পারবো, আর তবেই আমি লুপের মধ্যে এন্টার করে আমি লুপের যে বডি অফ দ্য স্টেটমেন্ট আমি সেটাকে এক্সিকিউট করতে পারবো। কন্ডিশন ফলস হলে কিন্তু আমাকে লুপ অ্যালাউ করবে না ফর আর হোয়াইল,
আমার কিন্তু অ্যালাউ করবে না লুপের মধ্যে এন্টার করতে। সো হোয়াইল আর ফরটা আমাদের ছিল এন্ট্রি কন্ট্রোল লুপের এক্সাম্পল। তো আমরা ফরটা আমরা কভার করেছি, আর আজকে আমরা কভার করব হোয়াইল লুপের কনসেপ্ট। তো হোয়াইল লুপ, এন্ট্রি কন্ট্রোল লুপ। ওকে, তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্যার হ্যাঁ, স্যার বলছি যে ফর লুপ তো হয়েছিল, এবার ওখান থেকে একটা আমাদের হোম টাস্ক দিয়েছিলেন আপনি, আর বলেছিলেন নেক্সট টপিকে শুরু করবেন এলসিএম এন্ড জিসিডি। ওটা কি তাহলে হোয়াইল আর ডু হোয়াইল এর পরে করবেন? না, হোয়াইলের মধ্যেই করবো, হোয়াইলের মধ্যেই করবো। চলো আসবো, হোয়াইলের এলসিএম জিসিডি প্রবলেম নিয়ে আসবো। ওকে, তো আমরা ফার্স্টে হোয়াইল লুপটা স্টার্ট করি। হোয়াইলের মধ্যে আমরা লুপের যে এক্সাম্পল গুলো, সেই এক্সাম্পল গুলো আমি প্রথমে এক্সাম্পল গুলো লিখবো, কি কি টাইপের প্রবলেম আসতে পারে লুপ থেকে, তারপর সেই প্রবলেম গুলোকে আমরা সলভ করবো, প্রোগ্রামিং প্রবলেম গুলোকে। সো ফর আর হোয়াইলকে আমরা এন্ট্রি কন্ট্রোল লুপ বলেছিলাম, কারণ আমরা লুপ ব্যবহার করা মানেই হচ্ছে যে আমরা কোনো একটা পার্ট অফ দ্য কোডকে আমরা ইটারেট করতে যখন চাই, তখন আমাকে লুপ ব্যবহার করতে হয়। ইটারেট করা মানে হচ্ছে রিপিটেশন, মানে রিপিট করা। ওকে, তো একটা গিভেন কন্ডিশনস থাকে, সেই গিভেন কন্ডিশনস যদি আমাদের ট্রুথ, যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার বডি অফ দ্য লুপ এক্সিকিউট করবে, মানে আমার লুপের মধ্যে তোমার যে পার্ট অফ দ্য কোড থাকবে সেই কোডটা কিন্তু ইটারেট করবে বা এক্সিকিউট করবে। সো আমরা হোয়াইল লুপ স্টার্ট করবো। তো হোয়াইল লুপের ফার্স্টে আমরা সিনট্যাক্স দিয়ে স্টার্ট করবো, যে কেমন দেখতে হয় হোয়াইল লুপ, তারপরে তাকে সেই লুপটাকে কিভাবে ব্যবহার করবো সেটা আমরা জানবো। তো হোয়াইল লুপের সিনট্যাক্সে আমরা যখন ফর পড়েছি, তখন ফর লুপে আমি দেখেছি যে ফর লুপের মধ্যে আমার তিনটে পার্ট থাকে বেসিক্যালি। একটা ইনিশিয়ালাইজেশন, সেকেন্ডটা হচ্ছে কন্ডিশনস, আর থার্ড পার্টটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অথবা আপডেশন বলতে পারি আমরা ওই পার্টটাকে। তো সেম ওই তিনটে পার্টকে আমি জাস্ট হোয়াইল লুপে ডিভাইড করে দেবো। তো হোয়াইল লুপ লিখতে গেলে ফার্স্টে আমাকে ইনিশিয়ালাইজেশন করতে হয়, দেন আমাকে লুপটাকে স্টার্ট করব। হোয়াইল, হোয়াইল বেসিক্যালি একটা কিওয়ার্ড, আমাদের যে 32 নাম্বার অফ কিওয়ার্ড বা রিজার্ভ ওয়ার্ড, তার মধ্যে হোয়াইলটা ওয়ান অফ দেম। দেন হোয়াইলের মধ্যে আমরা কন্ডিশনসটাকে অ্যাপ্লাই করব। তো কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য ডিফারেন্ট টাইপের কম্পারিজন অপারেটর ব্যবহার করা হয়, সেটা আমরা জানি যে কম্পারিজন অপারেটর বা আমাদের রিলেশনাল অপারেটর কি কি আছে, তার হেল্প নিয়ে আমরা ডিফারেন্ট কন্ডিশন সেট করব। আর যদি কন্ডিশনটা আমার ট্রু হয়, দেন আমার বডি অফ দ্য লুপ, এই বডি অফ দ্য লুপ মানে আমার এখানে কিছু সেট অফ কোড থাকতে পারে, বা কিছু সিকোয়েন্স অফ স্টেটমেন্ট থাকতে পারে, বা কোনো একটা পার্ট অফ দ্য কোড থাকতে পারে। তাহলে বডি অফ দ্য লুপ তখন এক্সিকিউট হবে যদি কন্ডিশনসটা স্যাটিসফাই করে। দেন আমাকে এবার কি করতে হবে, আমাকে এবার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেশনসটা পারফর্ম করতে হবে, বা কোনো আপডেশন অপারেশন আমরা এখানে পারফর্ম করতে পারি। যে সবসময় যে লুপের মধ্যে আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে তা নয়, আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ছাড়া হয়তো আমরা কোনো মাল্টিপ্লিকেশন বা কোনো ডিভিশন, আমি ভেরিয়েবলটাকে আমাকে আপডেট করতে হবে যে কোনো অপারেশনস করি, যে কোনো অপারেশনস কিন্তু আমি এখানে অ্যালাউ করাতে পারি। দেন আমরা লুপটাকে এখানে শেষ করছি। তাহলে আমার তিনটে পার্ট ছিল। ইনিশিয়ালাইজেশন আমি প্রথমে এখানে ডিক্লেয়ার করবো, ফার্স্ট আমরা ইনিশিয়ালাইজ করবো, দেন হোয়াইলের মধ্যে কন্ডিশনসটাকে অ্যাপ্লাই করবো, যদি কন্ডিশনটা তোমার স্যাটিসফাই করে দেন আমার বডি অফ দ্য লুপটা এক্সিকিউট করবে। আর তারপরে আমরা আমার যে লুপ ভেরিয়েবল থাকবে তাকে আমি আপডেট করব বাই ইউজিং ইনক্রিমেন্ট অপারেশনস অর ডিক্রিমেন্ট অপারেশনস অর এনি আদার অপারেশনস, আমার যেমন রিকোয়ারমেন্ট থাকবে। তারপরে আমরা লুপটাকে শেষ করব। তাহলে আমার এই কন্ডিশনস যতক্ষণ পর্যন্ত রিমেন্স ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত বডি অফ দ্য লুপটা এক্সিকিউট করবে, আর আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টটাও এক্সিকিউট করবে। যখনই কন্ডিশন ফলস হয়ে যাবে তখন কিন্তু আমার কন্ট্রোলটা লুপ থেকে বেরিয়ে চলে আসবে। ওকে, তাহলে এই কনটেক্সটে যদি আমরা ছোট্ট একটা ফ্লো চার্ট দেখি, না ধরে নেওয়া যাক আমি একটা কোনো প্রবলেমকে স্টার্ট করেছি, দ্যাট ইজ আ স্টার্ট। দেন আমাদের এখানে থাকছে ইনিশিয়ালাইজেশন, আমি এখানে ইনিশিয়ালাইজ করছি, ধরে নাও i ইজ ইকুয়াল টু 1, একটা ভেরিয়েবল নিয়েছি i, তাকে আমি 1 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি। দেন আমার আছে কন্ডিশনস, তো কন্ডিশনের মধ্যে আমরা বেসিক্যালি ডায়মন্ড দিয়ে কোনো কন্ডিশনসকে আমরা রিপ্রেজেন্ট করি। আমি ধরুন একটা কোনো কন্ডিশন দিচ্ছি যে i লেস দেন অর ইকুয়ালস টু 10, একটা কন্ডিশন দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত i এর ভ্যালুটা 10 এর থেকে কম অথবা সমান ততক্ষণ পর্যন্ত আমার কন্ডিশনটা ট্রু থাকবে। ওকে, আর যখনই আমার কন্ডিশন যখন i এর ভ্যালু যখন ধরো 11, তখন কিন্তু কন্ডিশনটা ফলস হবে, বা 10 এর পর যে কোনো ভ্যালুর জন্য কিন্তু কন্ডিশনটা আমাদের ফলস হয়ে যাবে। তো যদি কন্ডিশনসটা ট্রু হয়, স্যাটিসফাই করে, তাহলে আমার বডি অফ দ্য লুপটা এক্সিকিউট করবে। আমি ধরে নাও বডি অফ দ্য লুপের মধ্যে আমার কোনো হয়তো ইনপুট আউটপুট অপারেশনস আছে, বা কোনো স্টেটমেন্ট আছে, তো সেটা আমার ধরে নাও কোনো একটা আউটপুট অপারেশনস করেছে, আমি এখানে একটা কোনো আউটপুট অপারেশনস করতে, তাকে আমি প্যারালোগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করছি। আর জানি আমরা ইনপুট আউটপুট অপারেশনসকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা প্যারালোগ্রাম ব্যবহার করি। দেন আমাকে তাকে কি করতে হচ্ছে, আপডেশন করতে হচ্ছে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, তাকে আমি রেক্ট্যাঙ্গুলার বক্সের মধ্যে রাখছি, আপডেশনস বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো আপডেশন করলাম, আমার লুপ ভেরিয়েবলটাকে আমি হয়তো ইনক্রিমেন্ট করেছি, ধরে নাও i প্লাস প্লাস করে, সব এখানে i প্লাস প্লাস আছে। তো ইনক্রিমেন্ট হওয়ার পর কিন্তু কন্ট্রোলটা কিন্তু আবার চলে আসবে আমার এই লুপের যে কন্ডিশনস চেক হচ্ছে তার কাছে। যদি কন্ডিশনটা আবার ফার্দার ট্রু হয়,
দেন কিন্তু আবার বডি অফ দ্য লুপটা এক্সিকিউট করবে, আবার আপডেশন হবে, আবার আই প্লাস প্লাস হবে। আর এইটা কিন্তু কন্টিনিউ চলতে থাকছে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনসটা রিমেইনস ট্রু। আর যখনই কন্ডিশনসটা ফলস হয়ে গেল তখনই কিন্তু আমাকে লুপ থেকে বাইরে বের করে দিল। সেই লুপ থেকে বাইরে বের করে দেওয়া মানে আমার হয়তো প্রোগ্রামটা সেখানে এন্ড হয়ে যেতে পারে, কিংবা আমার হয়তো এরপরে হয়তো আমার অন্য কিছু কোড লেখা আছে প্রোগ্রামের মধ্যে, তাহলে রেস্ট অফ দ্য কোড, রেস্ট অফ দ্য প্রোগ্রাম বা রেস্ট অফ দ্য কোড আমাকে সেখানে কিন্তু কন্ট্রোলটা আমাকে সেখানে শিফট করিয়ে দিল। ওকে, তাহলে এইভাবে কিন্তু একটা লুপ বা হোয়াইল লুপ বা ফর লুপ তোমার যাই বলো, তারা কিন্তু এক্সিকিউশন যে সিকোয়েন্সটা কিন্তু এরকম। ওকে, তাহলে দ্যাট ইজ দ্য ইনিশিয়ালাইজেশন। আমি এখানে আই এর মধ্যে 1 কে ইনিশিয়ালাইজ করেছি, while এর মধ্যে আমরা কন্ডিশনস দিয়েছি i লেস দেন অর ইকুয়ালস টু 10। এটা কিন্তু কন্ডিশনটা সবসময় ডিপেন্ড করবে যে আমি কি টাইপের প্রবলেম সলভ করছি, আমার রিকোয়ারমেন্ট কিরকম, আমার প্রোগ্রামিং স্টেটমেন্টটা কিরকম আছে, তার উপর ডিপেন্ড করবে আমার এই কন্ডিশনের পার্টটা। যদি কন্ডিশনটা ট্রু হয় দেন আমার বডি অফ দ্য লুপটা এক্সিকিউট করবে। আমি এখানে কনসিডার করেছি যে বডি অফ দ্য লুপের মধ্যে হয়তো তোমার লেখা আছে, হয়তো প্রিন্টেড করে তোমার লেখা আছে যে শুভ বিজয় বলে লেখা আছে, দেন আমি আই প্লাস প্লাস করছি, দেন আমার কন্ট্রোলটা কিন্তু আবার শিফট করছে। তাহলে আমার এখানে আমার শুভ বিজয় মেসেজটা আমার 10 বার প্রিন্ট হবে, কারণ আমি এখানে কন্ডিশন দিয়েছি 1 থেকে শুরু করেছি আমার আয়ের ভ্যালু, আর আমার কন্ডিশন দেখো আপ টু আই লেস দেন অর ইকুয়ালস টু 10 পর্যন্ত কন্টিনিউ হচ্ছে। তো 1 থেকে 10 পর্যন্ত বেসিক্যালি 10 বারই হয়, তো 10 বার কিন্তু আমাকে মেসেজটা ডিসপ্লে করছে। কিন্তু এইভাবে ডিসপ্লে করতে করতে আর দেখো প্রত্যেকবার কিন্তু আইটাকে আমি ইনক্রিমেন্ট করেছি। আমি প্রথমবার দেখো আই যখন 1 তখন একবার ডিসপ্লে হলো মেসেজটা, দেন আবার আইটা প্লাস প্লাস হয়ে 2 হলো, আবার গেল 2 নিয়ে চেক করতে কন্ডিশনসটাকে যে 2 লেস দেন অর ইকুয়ালস টু 10 কিনা, আবার কন্ডিশনটা ট্রু, আবার কিন্তু আউটপুট মেসেজটা ডিসপ্লে হলো, দেন আবার তোমার দেখো আই প্লাস প্লাস করে আপডেশন হচ্ছে। তো এরকম ভাবে আমার 10 পর্যন্ত চলতে থাকছে। আয়ের ভ্যালু যখন 11 হয়ে গেল আপডেশনের পর, তখন কিন্তু কন্ট্রোলটা কিন্তু আবার যাচ্ছে এই কন্ডিশন চেক করতে, তখন দেখো চেক করে দেখছে যে 11 লেস দেন অর ইকুয়ালস টু 10, কন্ডিশনটা ফলস। তখন কিন্তু আমার যে গেটম্যান এখানে বসে আছে কিন্তু আমাকে আর লুপের মধ্যে ঢুকতে দিল না, সে আমাকে কিন্তু বাইরে বের করে দিল। এবার বাইরে বেরিয়ে এসে আমার হয়তো কোডটা হয়তো কমপ্লিট হয়ে যেতে পারে আমার প্রোগ্রামটা, বা হয়তো আমার প্রোগ্রামের রেস্ট অফ দ্য কোড হয়তো থাকতে পারে, আমাকে সেখানে কিন্তু কন্ট্রোলটাকে ট্রান্সফার করে দিল। ওকে, তো বেসিক্যালি এইভাবে কিন্তু লুপ এক্সিকিউট করে বা হোয়াইল লুপ এইভাবে এক্সিকিউট করে। তো আমরা হোয়াইল লুপের স্ট্রাকচার যদি আমাকে বলে যে এক্সপ্লেন দ্য স্ট্রাকচার অফ আ হোয়াইল লুপ, তো এক্সপ্লেন দ্য স্ট্রাকচার বলতে বোঝায় যে আমার তিনটে স্ট্রাকচারের মধ্যে তোমার তিনটে পার্ট আছে, স্ট্রাকচার একটাই, তার মধ্যে তিনটে পার্ট আছে। ফার্স্ট পার্টটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, সেকেন্ড পার্টটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট বা কন্ডিশনস, আর থার্ড পার্টটা হচ্ছে বডি অফ দ্য লুপ। আমি এখানে বডিটাকে তোমার একটা স্ট্রাকচারের মধ্যে রাখতে পারি, একটা পার্টের মধ্যে রাখতে পারি, আর লাস্ট স্ট্রাকচার তোমার হচ্ছে আমার আপডেশন, যেখানে আমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেশনস পারফর্ম করছি। আর এটা হচ্ছে যে ড্র দ্য ফ্লো চার্ট অফ আ হোয়াইল লুপ, তখন কিন্তু আমাকে এই ফ্লো চার্টটা আমাকে তখন ড্র করতে হবে যে কি করে হোয়াইল লুপের কিভাবে কাজ করে, তার যে ফ্লো চার্ট অফ দ্য হোয়াইল লুপ ইন সি। ওকে, তো আমরা এবার ওয়ার্কিংটাও দেখলাম কিভাবে হোয়াইল লুপ কাজ করে। এবার একটা এক্সাম্পল আমরা একটা এক্সাম্পল দেখবো, সিম্পল একটা এক্সাম্পল দেখবো হোয়াইল লুপের। তো প্রোগ্রামিং এক্সাম্পল আমি পরে আসছি, এখন জাস্ট আমি হোয়াইল লুপের রেসপেক্টে আমি একটা এক্সাম্পল দেখবো। না ধরে নেওয়া যাক আমি একটা কোনো মেসেজকে আমি হয়তো 10 টাইমস বা 20 টাইমস বা আমার নাম্বার অফ টাইমস আমি হয়তো ডিসপ্লে করবো। সাপোজ আমি হয়তো একটা ভেরিয়েবলকে ফার্স্ট আমার দেখো ইনিশিয়ালাইজেশন পোর্শন আছে, আমি প্রথমে ইন্টিজার i ইজ ইকুয়াল টু 1, আমি i কে 1 দিয়ে ফার্স্টে ইনিশিয়ালাইজ করলাম। তো দেন আমাকে কন্ডিশন চেক করতে হবে হোয়াইলের মধ্যে। আমি এখন হোয়াইল স্টার্ট করেছি, হোয়াইলের মধ্যে আমি এখন কন্ডিশন চেক করছি। আমি তো ধরলাম যে আমি 10 বার আমাকে কোনো মেসেজকে ডিসপ্লে করতে হবে। আমি ধরো এখানে দেখো কন্ডিশন লিখছি i লেস দেন অর ইকুয়ালস টু 10। ওকে, আমি এখানে আইটা 1 নিয়েছি বলে কিন্তু লেস দেন ইকুয়ালস টু 10 করেছি। তুমি এখানে আইটা 0 নিতাম, আমি কিন্তু i লেস দেন 10 করতাম। এটা কিন্তু আমার উপর ডিপেন্ড করছে যে আমি লুপ ভেরিয়েবলটাকে আমি কত দিয়ে ইনিশিয়ালাইজ করব, আর আমি কন্ডিশনের মধ্যে কি অ্যাপ্লাই করব, এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ডস অন ইউ। ওকে, সো দেন আমি এখানে তোমার একটা মেসেজকে প্রিন্ট করছি বডি অফ দ্য হোয়াইল লুপে। আমি ধরো কোনো মেসেজকে এখানে প্রিন্ট করলাম, ধরো নাও হয়তো যে শুভ বিজয় বলে একটা মেসেজকে আমি প্রিন্ট করলাম। ওকে, শুভ বিজয় বলে একটা মেসেজকে আমি প্রিন্ট করলাম। আমি চাইছি এটা 10 টাইমস দেখাক আউটপুট স্ক্রিনে। দেন আমাকে আই ভ্যালু 1 এর জন্য প্রথমবার দেখাবে, তাহলে আমাকে তো আইটাকে আপডেট করতে হবে নেক্সট টাইম আবার লুপটাকে কন্টিনিউ করার জন্য। আমি তখন কি করছি আই প্লাস প্লাস করে আমি আইটাকে আবার আপডেট করে দিলাম, দেন আমি হোয়াইলটাকে শেষ করলাম। তাহলে আমার এই যে হোয়াইল লুপের যে এক্সাম্পল এটা, তাহলে এই হোয়াইল লুপের এক্সাম্পলে দেখো এই পার্টটা তোমার মিন করছে দ্যাট ইজ কল্ড ইনিশিয়ালাইজেশনস, এটাকে আমরা ইনিশিয়ালাইজেশনস বলছি। আমরা এইটা হচ্ছে আমার হোয়াইলের মধ্যে আমরা কন্ডিশনসটাকে অ্যাপ্লাই করছি, আর এই পার্টটা হচ্ছে আমার বডি অফ দ্য হোয়াইল লুপ। এই বডির মধ্যে আমার একটা স্টেটমেন্ট থাকতে পারে, মোর দ্যান ওয়ান স্টেটমেন্ট থাকতে পারে, আর এই পোর্শনটা হচ্ছে আমার আপডেশন পোর্শন, যার মধ্যে আমরা এখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেশনসটাকে পারফর্ম করছি।
ওকে, তাহলে এই স্ট্রাকচার ফলো করে আমরা ফর লুপ দিয়ে যা কিছু প্রোগ্রামিং প্রবলেম সলভ করে এসেছি, সমস্ত প্রোগ্রামিং প্রবলেমগুলো কিন্তু আমরা হোয়াইল দিয়েও করতে পারি। আমি ফর দিয়ে ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার দেখিয়েছিলাম, যদি সেই ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার যদি আমরা হোয়াইল দিয়ে করতে চাই, খুব সিম্পল, একই রকম, জাস্ট তুমি ফরটাকে ডিভাইড করে দাও হোয়াইলে, তাহলে তোমার কাজ হয়ে যাবে। তুমি তখন আগে তোমরা কি করতে না, ইন্টিজার আই ইজ ইকুয়াল টু ধরে নাও হয়তো 1 নিয়েছো, ওকে, তুমি ওখানে ধরো ইন্টিজার ফ্যাক্ট বলে একটা ভেরিয়েবল নিয়েছিলে, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1, ওকে, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1। এবার তুমি একটা ফর লুপ চালাচ্ছ, এটা হোয়াইল লুপ তুমি এখানে অ্যাপ্লাই করছো। আমি তো এখানে হোয়াইল দিয়ে করবো, কাজটা হচ্ছে হোয়াইল i less than or equals to 5, তুমি ধরো 5 এর ফ্যাক্টোরিয়াল বের করবে, i less than or equals to 5, ঠিক আছে। তো যদি i এর মানটা less than or equals to 5 হয়, তখন তুমি তার মধ্যে একটা ক্যালকুলেশন করছো, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট স্টার i, ফ্যাক্টের সঙ্গে তুমি আইটাকে মাল্টিপ্লাই করবে, তুমি ফ্যাক্টের মধ্যে 1 কিন্তু প্রথমে ধরে নিয়েছো, দেন তুমি এখানে হোয়াইলটাকে শেষ করলে। তোমাকে অবশ্যই আইটাকে আপডেট করতে হবে, আই প্লাস প্লাস করে তুমি হোয়াইলটাকে এখানে শেষ করে দিলে, দিয়ে হোয়াইলের বাইরে গিয়ে তুমি ফ্যাক্টটাকে প্রিন্ট করবে। তাহলে আই এর মানটা 1, ফ্যাক্টের মানটা 1, তাহলে এখন 1 লেস দ্যান অর ইকুয়ালস টু 5, কন্ডিশনটা ট্রু। দেন আমি হোয়াইলের ভেতরে এন্টার করলাম, ফ্যাক্টের মধ্যে 1 আছে ইনিশিয়ালি, তাহলে আমার প্রথমে ক্যালকুলেশনটা কি হচ্ছে না, 1 ইন্টু 1, তাহলে ফার্স্ট তোমরা দেখো 1 ইন্টু 1 হয়ে ফ্যাক্টরির মধ্যে কিন্তু 1 স্টোর হলো, ওকে। সেকেন্ড টাইম দেখো i প্লাস প্লাস করে তোমার দেখো আইটা বেড়ে তোমার 2 হয়ে যাচ্ছে, কারণ প্রথমবার 1 ছিল, 2 কে নিয়ে আবার ঢুকছে হোয়াইলের কাছে, 2 লেস দেন অর ইকুয়ালস টু 5, কন্ডিশনটা আবার চেক হচ্ছে 2 লেস দেন অর ইকুয়ালস টু 5, যদি কন্ডিশনটা ট্রু হয়, ইয়েস, আমার ট্রু কন্ডিশনসটা আবার ঢুকলো হোয়াইলের মধ্যে, তোমার দেখো তোমার প্রিভিয়াস ফ্যাক্টরি ভ্যালু কি হয়ে আছে 1, এখন i এর ভ্যালু কত না 2, তাহলে 2 ইনটু 1 মানে কত হচ্ছে 2, তোমার i প্লাস প্লাস, তোমার আইটা কিন্তু বের এখন হয়ে গেল 3। দেন 3 নিয়ে আবার যাচ্ছে হোয়াইলের কাছে চেক করতে, কারণ কন্ডিশন ফলস না হলে হোয়াইল থেকে কিন্তু বেরোনোর কোনো চান্স নেই, তাহলে কিন্তু যেতেই হবে হোয়াইলের কাছে যতক্ষণ না কন্ডিশনটা ফলস হচ্ছে। তো 3 লেস দ্যান ইকুয়ালস টু 5, আবার কন্ডিশনটা ট্রু আছে, আবার ঢুকলো, ঢোকার পর তোমার দেখো প্রিভিয়াস ফ্যাক্টরি ভ্যালু 2 আছে, এখন আইটা তোমার হচ্ছে 3, তাহলে 3 ইনটু 2 করে এখন ফ্যাক্টরি ভ্যালু কত হয়ে গেল না 6, ওকে। আইটা প্লাস প্লাস করলো, আইটা প্লাস প্লাস করে কত হচ্ছে 4, 4 নিয়ে আবার গেল হোয়াইলের কাছে, যে চেক করছে 4 লেস দেন অর ইকুয়ালস টু 5 কিনা, ইয়েস, কন্ডিশনটা আবার ট্রু আছে, আবার ঢুকলো, তোমার প্রিভিয়াস ফ্যাক্টরি ভ্যালু দেখো 6 আছে, এখন আয়ের ভ্যালু কত না 4, তাহলে 6 4 হচ্ছে 24, এখন তোমার ফ্যাক্টরি ভ্যালু হয়ে গেল 24, আই প্লাস প্লাস করে আইটা তোমার পেটে হলো 5। দেন 5 নিয়ে কিন্তু আবার যাচ্ছে হোয়াইলের কাছে, গিয়ে চেক করছে 5 লেস দেন অর ইকুয়ালস টু 5 কিনা, কন্ডিশনটা কিন্তু আবার ট্রু, ওকে। তো কন্ডিশনটা ট্রু মানে আবার ঢুকলো, ফ্যাক্টরির প্রিভিয়াস ভ্যালু কি হয়েছে 24, এখন আয়ের ভ্যালু কত না 5, তাই 24 ইনটু 5 মানে কত পাচ্ছ 120, ওকে। আই প্লাস প্লাস দিয়ে তোমার বেটা কত হলো 6, ফ্যাক্টরির মধ্যে কিন্তু 120 এখন আছে। ফাইনালি আবার যাচ্ছে হোয়াইলের কাছে i is equal to 6 নিয়ে, তখন কি যখন চেক করছে 6 লেস দ্যান ইকুয়ালস টু 5, কন্ডিশন ফলস, তখন কিন্তু আর হোয়াইলের মধ্যে আমাকে ঢুকতেই দিচ্ছে না, তাহলে আলটিমেট আমার লুপটা থেকে কিন্তু আমাকে বাইরে বের করে দিল। তো আমি এখন যদি ফ্যাক্টের মানটাকে যদি এখন প্রিন্ট করে দিই, যে প্রিন্টে পার্সেন্টেজ ডি ফ্যাক্ট, তাহলে কিন্তু ফ্যাক্টের মধ্যে আমার ফাইনালি কি ভ্যালু আছে না 120 আছে, তখন আমাকে 120 দেখাবে, তো সেই 120টাই তো হচ্ছে আমার 5 এর ফ্যাক্টোরিয়াল, ওকে, 5 এর ফ্যাক্টোরিয়াল তো হচ্ছে 120। তাহলে আমরা কিন্তু এইভাবেও আমরা যে সমস্ত প্রোগ্রামিং গুলোকে আমরা ফর দিয়ে সলভ করে এসেছি, সেই সমস্ত প্রোগ্রামিং প্রবলেম গুলোকে সবই কিন্তু আমরা হোয়াইল দিয়েও সলভ করতে পারি। এবার ডিফারেন্ট সিচুয়েশন আছে যে কখন ফরটাকে ব্যবহার করব আর কখন আমার হোয়াইলটা ব্যবহার করাটা বেনিফিশিয়াল হবে। তো সেই সিচুয়েশনটা আমি বলবো যে কখন ফর ব্যবহার করার থেকে আমার হোয়াইল ব্যবহার করাটা অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড হবে বা অনেকটা এফিশিয়েন্ট হবে, সেই কনসেপ্টে আমরা আসবো, ওকে। তাহলে এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ দ্য হোয়াইল লুপ। তো আমরা হোয়াইল লুপ দিয়ে আমরা কোনো ইনফাইনাইট লুপও তৈরি করতে পারি, আমি হোয়াইল লুপের কনসেপ্ট দিয়ে কোনো ইনফাইনাইট লুপ তৈরি করতে পারি, ওকে, যেখানে লুপটা হয়তো আমার কন্টিনিউ ঘুরতেই থাকবে। না ধরে নেওয়া যাক যে আমি একটা ভেরিয়েবল ধরেছি আই, আই ইকুয়ালস টু ধরে নাও হয়তো 1, একটা ভেরিয়েবল নিয়েছি আই ইজ ইকুয়াল টু 1, ওকে। আমি একটা ইনফাইনাইট লুপ তৈরি করব, ঠিক করেছি, ওকে। আই ইজ ইকুয়াল টু 1, আমি দেখো কন্ডিশন চেক করছি, while আই গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1, ওকে। দেন ধরলাম এখানে প্রিন্টএফ করেছি, একটা কোনো মেসেজকে প্রিন্টএফ করেছি, প্রিন্টএফ আমি ধরুন লিখে হয়তো হাই বলে একটা মেসেজ আমি ডিসপ্লে করেছি, ওকে, হাই বলে একটা মেসেজ আমার ডিসপ্লে করা আছে, দেন আই প্লাস প্লাস করছি, দেন হোয়াইলটাকে শেষ করে দিই। তাহলে আমার এই প্রিন্টএফ হাই যে মেসেজটা, এটা কিন্তু আমার আউটপুট স্ক্রিনে আমার দেখো ইনফাইনাইট নাম্বার অফ টাইমস কিন্তু তোমার দেখাবে, ইনফাইনাইট নাম্বার অফ টাইমস, কারণ দেখো আয়ের মানটাকে আমি ইনক্রিমেন্ট করেছি, আর আমার কন্ডিশন কি দেওয়া আছে যে আয়ের মানটা যতক্ষণ পর্যন্ত 1 এর থেকে বেশি হবে ততক্ষণ পর্যন্ত আমার এই প্রিন্টএফ হাইটা ডিসপ্লে করবে, হাইটা ডিসপ্লে করবে। তাহলে আইটা আমি এখানে ইনক্রিমেন্ট করছি, তাহলে সবসময় তো আই ভ্যালু তোমার তো 1 এর থেকে বেশিই থাকবে,
বেশি থাকবে, তো আমাকে হাইটা কিন্তু তার মানে কিন্তু এই লুপটা কোনো সময় ক্লোজ হবে না, আমার কিন্তু কন্টিনিউ কিন্তু চলতেই থাকবে লুপটা। তাহলে এই ধরনের লুপকে আমরা বলতে পারি ইনফাইনাইট লুপ। ওকে, এই ধরনের লুপটা আমরা বলতে পারি ইনফাইনাইট লুপ, যে লুপটা আমার মাল্টিপল টাইমস ইটারেট করে, ইনফাইনাইট নাম্বার অফ টাইমস ইটারেট করে বা রিপিট করে, তাকে আমরা বলতে পারি ইনফাইনাইট লুপ। ওকে, সো আমরা ইনফাইনাইট লুপের কনসেপ্টও আমরা দেখলাম। এবার আমি হোয়াইল লুপ নিয়ে আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকাশন করব, দেন আমি এক্সাম্পলে যাব হোয়াইল লুপের। কিছু ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট রিগার্ডিং হোয়াইল লুপ, ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট। ওকে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে, হোয়াইল লুপের ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে ইট ইজ অ্যান এন্ট্রি কন্ট্রোল লুপ। সেটা আমরা সবাই এগ্রি করছি যে হোয়াইল লুপ হচ্ছে একটা এন্ট্রি কন্ট্রোল লুপ, কারণ আমরা আগে হোয়াইল লুপের কাজ দেখেছি, আমরা দেখতে পেয়েছি যে হোয়াইল লুপে ঢোকার সময় আমার কিন্তু ফার্স্টে এন্ট্রি নেওয়ার সময় কন্ডিশন চেক হচ্ছে, যদি কন্ডিশনটা ট্রু হয় দেন আমাকে ঢুকতে দিচ্ছে, যদি কন্ডিশনটা ফলস হয় আমাকে কিন্তু ঢুকতে দিচ্ছে না। তো দ্যাট ইজ কল্ড, এটাকে আমরা বলতে পারি, দ্যাট ইজ হোয়াই এটাকে আমরা বলতে পারি এন্ট্রি কন্ট্রোল লুপ। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলবো হোয়াইল লুপের রিগার্ডিং, সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত হোয়াইল লুপের কন্ডিশনসটা স্যাটিসফাই হচ্ছে বা স্যাটিসফাই থাকছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু হোয়াইল লুপের ভেতরে থাকা যে ব্লক অফ স্টেটমেন্ট বা বডি অফ দ্য হোয়াইল লুপ, সেগুলো কিন্তু রান করছে বা এক্সিকিউট করছে। যখনই কন্ডিশনসটাও স্যাটিসফাই হচ্ছে না যে মুহূর্তে, তখনই কিন্তু আমাকে লুপ থেকে আমাকে টার্মিনেট করিয়ে দিচ্ছে, আমাকে লুপ থেকে বাইরে বের করে দিচ্ছে। ওকে, দ্যাট ইজ দ্য সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে, হোয়াইল লুপের থার্ড পয়েন্ট হচ্ছে যে হোয়াইল লুপে যদি আমরা ওয়ার্ক ফ্লো দেখি যে কিভাবে হোয়াইল লুপটা এক্সিকিউশন করে, আমি একটা ফ্লো চার্ট দিয়ে দেখিয়ে আমি তার ওয়ার্ক ফ্লোটাকে দেখিয়েছিলাম। তো আমরা তার যদি ওয়ার্ক ফ্লো দেখি, আমি দেখতে পাই সেখানে যে ফার্স্টলি আমার কন্ডিশনসটা চেক হচ্ছে, দেন আমার বডি অফ দ্য হোয়াইল লুপটা এক্সিকিউট করছে। তাহলে আমরা হোয়াইল লুপকে আর একটা নামে ডাকতে পারি, যেহেতু আমার বডিটা এক্সিকিউট হওয়ার আগেই আমার কন্ডিশনটা চেক হচ্ছে, তার জন্য আমরা এটাকে বলতে পারি প্রি টেস্টেড লুপ। যে তোমার আগে আমার টেস্টিংটা হয়ে যাচ্ছে, কোন কার টেস্টিং হচ্ছে না কন্ডিশনটা টেস্টিং হচ্ছে, যে আমার কন্ডিশনটা ট্রু না ফলস, দ্যাট ইজ এটাকে বলা হয় প্রি টেস্টেড লুপ। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে পড়ছে। আর আমরা হোয়াইল লুপকে আমরা অবশ্যই আমরা প্রেফার করব ফর লুপের থেকে, মানে ফর লুপে যদি আমরা কম্পারিজন করতে যাই, আমরা কিন্তু ফর লুপের থেকে আমরা হোয়াইল লুপটাকে আমরা বেশি প্রেফার করব। কারণ ধরে নাও, যখন আমার কাছে নাম্বার অফ ইটারেশন যখন আননোন থাকবে, সেক্ষেত্রে কিন্তু ফর লুপের থেকে হোয়াইল লুপ ব্যবহার করাটা কিন্তু আমার কাছে বেনিফিশিয়াল। কারণ ফর লুপ তুমি যদি ব্যবহার করো, তোমার কিন্তু জানতে হবে যে তোমার এই লুপটা কতবার এক্সিকিউট করবে, সেই মতো তোমাকে কিন্তু কন্ডিশন সেট করতে হবে। ওকে, কিন্তু ইন কেস অফ হোয়াইল লুপ, তুমি যদি না জানো যে তোমার কতগুলো ইটারেশন তোমার কাছে আননোন, যে তুমি কতবার লুপটাকে ঘোরাবে তুমি তোমার আননোন তোমার কাছে, তখন তুমি কিন্তু হোয়াইল লুপ ব্যবহার করবে। তাহলে আমি এখন দেখবো যে কোন সিচুয়েশনটা আমাকে বলে দেয় যে আমার নাম্বার অফ ইটারেশনটা আননোন, আর কোন সিচুয়েশনটা আমাকে বলে দেয় যে আমার নাম্বার অফ ইটারেশনটা নোন। ওকে, তো আমরা কিন্তু বেসিক্যালি এই চারটে পয়েন্টের উপরে বেস করে আমরা হোয়াইল লুপের প্রোগ্রামিং প্রবলেমগুলো আমরা সলভ করব। দেন লাস্টে গিয়ে আমরা হোয়াইল লুপ আর ডু হোয়াইলের মধ্যে আমরা একটা কম্পারেটিভ স্টাডি করবো বা আমরা ডিফারেন্স দেখবো, যেটা কিন্তু পরীক্ষায় আসে হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে ডিফারেন্সটা। ওকে, তো সেটা আমরা স্টাডি করবো লাস্টে। তো আমরা প্রথমে হোয়াইল লুপের একটা এক্সাম্পল দিয়ে আমরা শুরু করি। ওকে, ফার্স্ট এক্সাম্পল হোয়াইল লুপের। স্যার 2 নম্বর আর 4 নম্বর পয়েন্টটা একবার রিপিট করবেন? করবো। 2 নম্বর পয়েন্টটা বললাম যে হোয়াইল লুপ তার যে ব্লক অফ স্টেটমেন্টটা, যেটা হোয়াইল লুপের বডি অ্যাকচুয়ালি, সেটা তোমার ততক্ষণ পর্যন্তই রান করে যতক্ষণ পর্যন্ত আমার কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে। আমার যখনই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে না যে মুহূর্তে, তখনই কিন্তু এটা টার্মিনেট করে যাচ্ছে। ওকে, তাহলে ইট রানস দ্য ব্লক অফ স্টেটমেন্ট টিল দ্য কন্ডিশনস আর স্যাটিসফাইড। ওয়ান্স দ্য কন্ডিশন আর নট স্যাটিসফাইড, ইট উইল টার্মিনেট। ওকে, দ্যাট ইজ দ্য সেকেন্ড পয়েন্ট। আর ফোর্থ পয়েন্টটা বলেছিলাম যে আমরা এই লুপটাকে, দিস লুপ ইজ জেনারেলি প্রেফার্ড ওভার ফর লুপ when the number of iteration is unknown. ওকে, নাম্বার অফ ইটারেশন যখন আননোন থাকে, তখন কিন্তু আমরা হোয়াইল লুপটাকে বেশি প্রেফার করি ফর লুপের থেকে। তো আমি সেটা দেখাবো, আমি এক্সাম্পলের থ্রু দিয়ে সেটাকে আমি দেখাবো যে আমার নাম্বার অফ ইটারেশন আননোন কোথায় থাকে আর কোথায় নোন থাকে। ওকে, ঠিক আছে। তো এবার আমরা একটা প্রোগ্রামিং প্রবলেমে আসছি। ফার্স্ট প্রোগ্রামিং প্রবলেম, যে রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য রিভার্স অফ আ নাম্বার। যদিও আমরা
যে কোনো ফর লুপের যে প্রোগ্রামগুলো আমরা করেছি, ডিফারেন্ট টাইপের সিরিজ সলভ করেছি, ফ্যাক্টোরিয়াল করেছি, আমরা সমস্ত ন্যাচারাল নাম্বারে অ্যাডিশন করেছি, ওকে, বা আমরা ডিফারেন্ট টাইপের সিরিজ সলভ করেছি, আমরা ফ্যাক্টরস অফ এ নাম্বার বের করেছি। তো এই সমস্ত প্রবলেমগুলো সবই কিন্তু আমরা হোয়াইল লুপ দিয়ে করতে পারি। জাস্ট তুমি ফরটাকে যদি হোয়াইল দিয়ে রিপ্লেস করে দাও, তোমার কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে। লজিকটা তোমার কাছে সেম থাকবে, কারণ আমার কনসেপ্ট চেঞ্জ হলে কিন্তু লজিক চেঞ্জ হয় না। আমি হয়তো সেটাকে ফর দিয়ে করেছি, এখন হয়তো হোয়াইল দিয়ে করছি, কিন্তু আমার লজিক কিন্তু সেম। ওকে, আমার ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজিটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু আমার লজিক কিন্তু সেম থাকবে যে কোনো প্রবলেমের রেসপেক্টে। তো রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য রিভার্স অফ আ নাম্বার, আমরা একটা নাম্বারের আমরা রিভার্স বের করব। ওকে, তো এই প্রোগ্রামের ক্ষেত্রে আমার যেটা কনসিডারেশন সেটা হচ্ছে, না ধরে নেওয়া যাক আমার কাছে ইনপুটটা হচ্ছে তোমার ধরে নাও 397, আমি কিবোর্ড থেকে একটা ইনপুট দিয়েছি 397, আর আমাকে আমার এই প্রোগ্রামটা বা যেটাকে আমি সলভ করতে যাব এখন, সেই প্রোগ্রামটা আমাকে এই নাম্বারটা রিভার্স দেখাবে, আমাকে দেখাবে 793। ওকে, তো এটা আমার প্রবলেম ডেসক্রিপশন, যে আমার এটা ইনপুট বা এটা আমার টেস্ট কেস। যে যে কেসের উপরে আমরা প্রোগ্রামটাকে টেস্ট করব তার নাম, তাকে বলা হয় টেস্ট কেস। একটু ভালো কথায় বলতে গেলে এটা আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়বো নেক্সট সেমিস্টারে। ওকে, তো টেস্ট কেস, ডিফারেন্ট টাইপের টেস্ট কেস হয়। আমরা একটা প্রোগ্রামকে যতগুলো ইনপুট কম্বিনেশনের জন্য আমরা টেস্ট করাতে পারি, দ্যাট ইজ কল্ড টেস্ট কেস। আর এই মাল্টিপল টেস্ট কেসগুলোকে একসাথে মার্জ করলে তোমার যে নামটা দাঁড়ায় বা যে কনসেপ্টটা আসে তার নাম হচ্ছে টেস্ট সুইট। ওকে, SUITE, টেস্ট সুইট। আর এটা বেসিক্যালি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে তোমার যারা তোমার টেস্টার হয় তারা কিন্তু ডিফারেন্ট টেস্ট কেস নিয়ে কাজ করে, তারা কিন্তু এই ডিফারেন্ট টেস্ট সুইট নিয়ে কাজ করে। ওকে, তো যাই হোক সেটা আমাদের পরের কনসেপ্ট। আমি যে কনটেক্সটে বললাম এটাকে বলা হয় টেস্ট কেস। হ্যাঁ, ডিফারেন্ট ইনপুট কম্বিনেশনকে বলা হয় টেস্ট কেস। তো আমরা এটা ইনপুট, এটা আমাদের কাছে আউটপুট। তাহলে এই প্রবলেমটা আমার ইনপুট দেবো 397 আর আমাকে প্রোগ্রামটা আউটপুট দেবে 793, তাহলে এর পেছনে তোমার নিশ্চয়ই কোনো লজিক আছে। তো কি লজিক দিয়ে আমরা এই ধরনের প্রবলেমকে সলভ করতে পারবো, বা আমি 397 ইনপুট দিলে আমাকে কোন লজিক বা কিভাবে আমাকে সলভ করলে আমাকে দেখাবে 793? হোয়াট ইজ দ্য লজিক? কি লজিক আছে বলো, কার জানা আছে? হোয়াট ইজ দ্য লজিক, এটা কিভাবে আমরা সলভ করবো? হোয়াট ইজ দ্য লজিক? এনি আইডিয়া? যে কোনো আইডিয়া, সেটা ঠিক হতে পারে, ভুলও হতে পারে, যে কোনো একটা আইডিয়া বলো যে কিভাবে আমরা এই কাজটাকে করতে পারি। এটা কি পসিবল করা, না কিভাবে কাজটাকে করবো? এনি আইডিয়া? বা কোন অপারেটর দিয়ে এই কাজটা খুব সহজে করা যায়? স্যার 10 দিয়ে ভাগ করে করে যদি একটা এসে সেভ করে দিয়ে রিভার্স করে দেখানো হয়। বলছে 10 দিয়ে ভাগ করে দেবে। ওকে, বেশ, তোমার কথাটা পাশে লিখে রাখলাম, 10 দিয়ে ভাগ করে মডিউলার ডিভিশন। মডুলার ডিভিশন। তাহলে ভাগ করার মডুলার ডিভিশন তো এক জিনিস নয়, তাই না? না না, তাহলে ভাগ করা আর হচ্ছে মডুলার ডিভিশন করা। আমরা দেখেছি কিন্তু মডুলার ডিভিশন অপারেটরের কাজ দেখেছি, আমরা পাইথনও দেখেছি, আমরা সিও দেখেছি মডুলার ডিভিশন অপারেটরের কাজ। তাহলে আমার এখানে কিন্তু সব থেকে বেশি যে অপারেটরটা তোমার গ্রেট রোল প্লে করবে সেটা হচ্ছে আমার ডিভিশন আর হচ্ছে মডুলার ডিভিশন। কারণ দেখো 397 থেকে যদি আমাকে 7 প্রিন্ট করতে হয়, তাহলে আমাকে এই নাম্বারটাকে 10 দিয়ে মডুলার ডিভিশন করতে হবে, তবে আমরা 7 পাবো। 397 তুমি 10 দিয়ে মডুলার ডিভিশন করো, তোমার দেখো রিমাইন্ডার কি আসছে, দেখো 7 আসছে, আমরা 7 পাচ্ছি প্রথমবার। তারপরে আমাকে 397 থেকে আমাকে 9 পেতে হবে, তাহলে 397 থেকে তোমার 9 পাওয়াটা পসিবল নয়। কিন্তু 397 কে যদি আমি 10 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা তোমার 39 পাই। এই 39 কে যদি আমি তোমার 10 দিয়ে মডুলার ডিভিশন করি আমি তখন কিন্তু 9 পাবো। তাহলে আমাকে একবার মডুলার ডিভিশন করতে হচ্ছে রিভার্স নাম্বারটাকে পাওয়ার জন্য, আর তারপরে রিভার্স নাম্বারটাকে, তারপরে নাম্বারটাকে পাওয়ার জন্য কিন্তু আমাকে সেই নাম্বারটাকে 10 দিয়ে ভাগ করে যা পাচ্ছি তাকে আমাকে আবার 10 দিয়ে মডুলার ডিভিশন করতে হচ্ছে। দেখো 9 পেলাম, তো 9 পেয়ে গেছি। দেখো এবার আমাকে 3 পেতে হবে, তো 39 থেকে 3 পাওয়া পসিবল নয়, কিন্তু 39 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি দেখো আমি কি পাবো, দেখো 3 পাবো, তাই তো? 3 পাবো, কারণ আমার সবই তো ইন্টিজার নাম্বার। এবার এই 3 কে যদি আমরা 10 দিয়ে মডুলার ডিভিশন করি, আমি বলেছিলাম যে কোন স্মলেস্ট নাম্বারটি যখন বেশি নাম্বারটি যখন মডুলার ডিভিশন করা হয়, হ্যাঁ
স্যার বলছি যে ওটা 39 ও 93 হবে, তো শেষবার যখন আমি 3টা পাবো, হ্যাঁ 93 কে যদি 10 দিয়ে মডিউলার না, ডিভিশন তুমি করি এখানে তবেই তুমি তো এখানে আমি। তুমি এখানে 93 তুমি কাউন্ট করে পাচ্ছ? আসছে 93 আসছে না তো, তোমার 39 আসছে। 39 কে আমি 10 দিয়ে ভাগ করে কি পেলাম? 3 পেলাম। আমি 3 টাকা তো নেবো না, আমি এবার 3 টাকা তোমার মডুলার আচ্ছা ডিভিশন করবো কি দিয়ে? 10 দিয়ে। আমি কি পাবো? তখন 3 পাবো। আমি আবার দেখো আমি 7 পেয়েছি, তারপরে বার দেখো আমি 9 পেয়েছি, তাই না? তারপর দেখো এই দেখো 9 পেয়েছি একবার, তো 9 পেয়ে গেছি, তারপর দেখো 3 পেলাম। এবার এই অপারেশনসটাকে আমি তোমাকে এইভাবে দেখাচ্ছি, দেখো আমাকে তোমার নাম্বারটা কি 397, তাই না? আমি দেখো ফার্স্ট কি করে, আমি তোমার ধরো নাম্বারটা তোমার একটা এন এর মধ্যে স্টোর করলাম। আমি দেখো কি করছি, দেখো a ইকুয়ালস টু n মডুলার ডিভিশন 10, ওকে। আর দেখো কি করছি, n ইজ ইকুয়াল টু n বাই 10, তারপর দেখো 10 দিয়ে ভাগ করে দিচ্ছি, ওকে। দিয়ে আমি তোমাকে কি করছি, এটাকে আমরা প্রিন্ট করছি, প্রিন্ট এফ এ পার্সেন্টেজ ডি করে আমরা এটাকে প্রিন্ট করছি। ভালো করে বুঝবে, আমি এটাকে প্রিন্ট করছি, ওকে। তাহলে দেখো ফার্স্ট আমার এন এর মানটা কত, তোমার দেখো 397, তাই না? 397, দেখো 397 মডুলার ডিভিশন 10 কত পাচ্ছ? দেখো 7 পাচ্ছ। এর মধ্যে কি আসছে? 7 আসছে। n ইজ ইকুয়াল টু n বাই 10, 397 কে তুমি 10 দিয়ে ভাগ করেছো, কি পাবে? 39 পাবে, কারণ দেখো ইন্টিজার নাম্বার 39 পাচ্ছ। প্রিন্ট এফ এ করেছি, তাই এটা আমার প্রিন্ট হয়ে গেল। এর মধ্যে কি 7 আছে, আমার 7 দেখাও কিন্তু আমাকে দেখাচ্ছে আউটপুট স্ক্রিনে। এখন তোমার কিন্তু 7 আছে, কিন্তু এখন পুরো কমপ্লিট হয়নি, কিন্তু 7 তোমাকে আউটপুট স্ক্রিনে এসছে এখন পর্যন্ত। তাহলে এটাকে আমাকে তো আবার তো ঘোরাতে হবে, এই তিনটে বডি অফ দ্য এই যে তোমার বডি অফ দ্য স্টেটমেন্টটাকে আমাকে তো বারবার রিপিট করতে হবে। তো আমি কার বেসে এটাকে রিপিট করব না, যতক্ষণ পর্যন্ত এনটার ভ্যালু। কালকে একটু চেঞ্জ করবেন? হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করবো, আমি এটা জাস্ট এই একটা ইটারেশনের জন্য তোমার লিখবো। আমি তোমার নেক্সট থেকে এটাকে চেঞ্জ করবো, ওকে। হোয়াইল এন গ্রেটার দেন 0, যতক্ষণ পর্যন্ত এন এর মানটা 0 থেকে বেশি থাকবে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমরা এই তিনটে স্টেপকে আমরা রিপিট করাবো, ওকে। এবার দেখো যে ফার্স্ট কেসে আমার এনটা তোমার ছিল 397, আমি চেক করেছি 397 গ্রেটার দেন 0, কন্ডিশনটা ট্রু। ভেতরে ঢুকে পড়েছি, 397 তোমার 10 দিয়ে ফার্স্টে মডুলার ডিভিশন করলাম, 7 পেলাম। আর 397 কে তোমার 10 দিয়ে ভাগ করে কি পেলাম? 39 পেলাম। দিয়ে প্রিন্ট করেছি এটাকে, এর মধ্যে কি ছিল? 7 ছিল, 7টা আমাকে আউটপুট স্ক্রিনে দেখিয়েছে প্রথমবার। আমি কিন্তু এখন দেখতে পাই না আউটপুটটা, ও কিন্তু বাফারে স্টোর আছে কিন্তু 7টা। আবার দেখো কন্ট্রোলটা কিন্তু আবার তোমার আসছে লুপের কাছে, কারণ দেখো কন্ডিশন ফলস না হওয়া পর্যন্ত তো লুপ থেকে বেরোবে না। আমি এখন তোমার হোয়াইলের কাছে গেল, এন্টার কোন ভ্যালু নিয়ে না 39 নিয়ে গেল। তারপর দেখো চেক করছি 39 গ্রেটার দেন 0, ইয়েস কন্ডিশনটা ট্রু, তাই তো? এবার দেখো তোমার কি হচ্ছে, 39 কে আমি আবার 10 দিয়ে মডুলার ডিভিশন করছি, কি পাবো আমরা? 9 পাবো। তাহলে এখন দেখো এর মধ্যে কিন্তু আগে 7 ছিল, এখন তোমার কিন্তু 7টা কিন্তু ওভাররাইট হয়ে তোমার কি হয়ে গেল? 9 হয়ে গেল, তাই না? n is equal to n by 10, এখন তোমার nটা কত না 39, দেখো তোমার 39 by 10, 39 কে তোমার 10 দিয়ে ভাগ করলে কি হয় না 3 আসে। তাহলে এখন তোমার দেখো আগে তোমার n তোমার ছিল 39, এখন তোমার কিন্তু 39টা তোমার ওভাররাইড হয়ে তোমার কি হয়ে গেল? এখন 3 হয়ে গেল। প্রিন্টএফ এ এর মধ্যে এখন কি আছে? 9 আছে, তোমার দেখো কিন্তু 9টা কিন্তু এখন 7 এর পাশে কিন্তু প্রিন্ট হয়ে বসে আছে। আবার যাচ্ছে হোয়াইলের কাছে, n ইজ ইকুয়াল টু 3 এর জন্য কিন্তু আবার কে চেক করছে, কারণ দেখো আমার এটা কত এখন না 3 আপডেট হয়ে হয়েছে, 3 হয়েছে। তাহলে তোমার চেক করছে 3 গ্রেটার দেন 0, ইয়েস কন্ডিশনটা এখনো ট্রু। তাহলে এখন এনটা তোমার যদি 3 হয়, তাহলে 3 কে যদি তুমি মডুলার ডিভিশন করো 10 দিয়ে, তোমার কিন্তু 3ই আসবে। তাহলে এটা কিন্তু এখন 9 থেকে এখন কিন্তু এটা তোমার হয়ে গেল 3। n ইজ ইকুয়াল টু n বাই 10, তুমি এখন 3 কে এখন 10 দিয়ে ভাগ করছো, কারণ এটা তোমার তখন 3, তো 3 বাই 10 করলে কত হয়? 0 হয়। তাহলে এখন এটা তোমার 0 হয়ে গেল। প্রিন্ট এফ এ, আমার দেখো এর মধ্যে 3 ছিল, দেখো 3টা কিন্তু এখন আবার প্রিন্ট হয়ে গেল কমপ্লিটলি, ওকে। দেন এখন n ইজ ইকুয়াল টু 0 নিয়ে কিন্তু আমার টেন্ডেন্সি কিন্তু আবার যাবে লুপের কাছে, গিয়ে চেক করবে 0 গ্রেটার দেন 0, কন্ডিশন ফলস। আর ঢুকতে পারছে না হোয়াইলের ভেতরে। আমার তার মানে আলটিমেট আমার আউটপুট স্ক্রিনে কি প্রিন্ট হয়ে গেছে? 793। আমার নাম্বারটা ইনপুট কি ছিল? 397। তাহলে আমরা পাচ্ছি রিভার্স নাম্বার বের করতে, এই কনসেপ্টের উপর বেস করে পাচ্ছি, ইয়েস অর নো? পারছি করতে? তাহলে হ্যাঁ স্যার। এই লজিকটা কে বুঝতে মানে কে বুঝতে পারোনি যেটা কিভাবে 397টাকে আমরা 793 করছি? কে এটা বুঝতে পারোনি আমাকে বলো। একবার মডুলার ডিভিশন করছি, একবার ভাগ করছি, আমি এটাকে প্রিন্ট করে দিচ্ছি, কারণ আমি রিমাইন্ডার যাকে পাচ্ছি তাকে আমি প্রিন্ট করছি, স্বাভাবিক না? 397 কে তোমাকে আমাকে ফার্স্ট আমাকে 7 পেতে হবে, তো 7টা পেতে গেলে আমাকে
397কে আমাকে মডুলার ডিভিশন করতে হবে 10 দিয়ে, তবে আমরা 7 পাবো। তারপর আমাকে 9 পেতে হবে, তো 9টা পাওয়ার জন্য আমরা এটাকে তোমার আবার কি করলাম না 397 তোমার 10 দিয়ে ভাগ করে তোমার 39 পাচ্ছি, তাকে আমি আবার 10 দিয়ে মডুলার ডিভিশন করছি, দিয়ে 9 পাচ্ছি। আবার 39কে আমি আবার 10 দিয়ে ভাগ করে তোমার 3 পাচ্ছি, 3কে আমি আবার 10 দিয়ে মডুলার ডিভিশন করে তোমার কি পাচ্ছি, আবার 3 পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল একটা প্রসেস যে কি করে আমরা রিভার্স অফ এর নাম্বারটাকে বের করি। তাহলে এটা একটা প্রসেস যে যার থ্রু দিয়ে আমরা রিভার্স অফ এর নাম্বারটাকে বের করি। এবার প্রশ্ন হবে যে আমি তো নাম্বারটাকে আমি তো একবারে পাচ্ছি না, আমি একবার 7 পাচ্ছি, একবার 9 পাচ্ছি, একবার 3 পাচ্ছি, মানে আমরা একটু অন্যভাবে আমরা কিন্তু রিভার্সটাকে বের করেছি। কিন্তু যদি আমাদের রিকোয়ারমেন্ট থাকে যে না স্যার আমি এমন কোনো ক্যালকুলেশন করতে চাইছি যেখানে হয়তো আমি এই 793টাকে আমি একবারে পাবো, তারপর তাকে আমি ডিসপ্লে করবো লুপের বাইরে গিয়ে, তো সেটাও পসিবল। আমাদের লজিকটা সেম, কিন্তু তার জন্য আমি এখানে একটা স্টেটমেন্টকে এক্সট্রা অ্যাড করব। ওকে, তাহলে আমি এই রিভার্সের প্রোগ্রামটাই বা রিভার্সের লজিকটাকে আমি কিন্তু একটা অন্যভাবে দেখাচ্ছি, একটু অন্যভাবে দেখো, সেম লজিক কিন্তু আমি এখানে কিছু অল্টারেশন করব বা কিছু মডিফিকেশন করব। না ধরে নাও n ইজ ইকুয়াল টু 465, সাপোজ একটা অন্য নাম্বার নিলাম 465, আর আমি এখানে একটা ভেরিয়েবলকে ধরেছি যার নাম হচ্ছে রিভার্স ইকুয়ালস টু 0। ওকে, এই রিভার্সের মধ্যে আমি রিভার্সটাকে স্টোর করব ফাইনালি। এটা আমার ধরনের দুটো ইন্টিজার ভেরিয়েবল, আর আমার ধরো এ আছে, এ একটা ভেরিয়েবল আছে তোমার রিভার্সটাকে ক্যালকুলেট করার জন্য, মানে আমি ওই রিমাইন্ডারটাকে তোমার স্টোর করার জন্য। আমি এখন দেখো তোমার কন্ডিশন চেক, ফার্স্ট আমি হোয়াইল দিয়ে কন্ডিশন দিচ্ছি, হোয়াইল n গ্রেটার দেন 0, যতক্ষণ পর্যন্ত n এর মানটা তোমার 0 থেকে বেশি থাকবে ততক্ষণ পর্যন্ত আমার লুপটা এক্সিকিউট করবে। আমি এখন দেখো তোমার একই স্টেটমেন্ট লিখছি, দেখো a ইকুয়ালস টু n মডুলার ডিভিশন 10, n ইজ ইকুয়াল টু n বাই 10। দেখো আমি আগে যা লিখেছিলাম তাই লিখছি, একমাত্র আমি কিন্তু এখন রিভার্স ইকুয়ালস টু 0 কিন্তু কাজটা এখনো করিনি, আমি জাস্ট ডিক্লেয়ার করে রেখে দিয়েছি বা ইনিশিয়ালাইজ করে রেখে দিয়েছি। আমি এবার দেখো লিখছি রিভার্স ইকুয়ালস টু রিভার্স স্টার 10 প্লাস a। ওকে, দ্যাট ইজ দ্য ভাইটাল স্টেটমেন্ট। দেন আমি হোয়াইলটাকে এখন শেষ করে দেবো, আমার কিন্তু কাজ কমপ্লিট। তাহলে আমি এখন আর সেপারেটলি আমি কিন্তু নাম্বারগুলোকে নেব না, আমি একবারে অ্যাট এ গ্লান্স আমি রিভার্সের মধ্যে আমার কিন্তু রিভার্স নাম্বার স্টোর হবে যখন লুপটা আমার ফাইনালি যখন আমার এক্সিকিউট করবে। ওকে, তাহলে এই কাজটা কিভাবে হচ্ছে, ফার্স্ট কেস দেখো এনটা তোমার হচ্ছে 465, তো প্রথমে তোমার কন্ট্রোলটা কোথায় আসলো, হোয়াইলের কাছে আসলো, চেক করছে কন্ডিশনস যে 465 গ্রেটার দেন 0 কিনা, ইয়েস কন্ডিশনটা ট্রু, ইয়েস কন্ডিশনটা ঢুকলো ভেতরে। তোমার কি আছে a is equal to n মডুলার ডিভিশন 10, মানে 465 হচ্ছে n এর ভ্যালু, তাকে 10 দিয়ে তুমি মডুলার ডিভিশন করছো, তাহলে এখন এর মধ্যে কি আসবে না 5 আসবে, 5। ও ঠিক আছে, প্রথম স্টেটমেন্টটা এক্সিকিউট করলো। তারপরের স্টেটমেন্ট কি আছে n is equal to n by 10, আমি n কে 10 দিয়ে ভাগ করে যা পাচ্ছি তাকে আমি আবার n এর মধ্যে স্টোর করে দিচ্ছি, তাহলে nটা আমার হচ্ছে কত 465, তাকে আমি 10 দিয়ে ভাগ করছি, কত পাবো 46। কারণ সব দেখো ইন্টিজার নাম্বার, আমি কোনো ফ্র্যাকশনাল নাম্বার এখানে নিচ্ছি না, ইগনোর করছি বলে আমি ইন্ট করে নিয়েছি এখানে, তাহলে আমার এনটা হয়ে গেল 46। তারপরে কি আছে, নেক্সট স্টেটমেন্ট কি আছে হোয়াইল লুপের মধ্যে, না রিভার্স ইকুয়ালস টু রিভার্স স্টার 10 প্লাস এ। তোমার রিভার্সের ভ্যালু কি আছে ফার্স্ট টাইম, না 0 আছে, তাহলে দেখো 0 ইনটু 10 প্লাস এ, এর মধ্যে কি আছে 5 আছে, তাহলে এটা হচ্ছে 5, তাহলে কত হলো ক্যালকুলেশন করে 5, রিভার্সের ভ্যালু 5। এখন তোমার ফার্স্ট টাইম লুপটা এক্সিকিউট করেছে তখন আমার রিভার্সের ভ্যালু হচ্ছে 5, আমার তো লুপটা এখনো কমপ্লিট হয়ে যায়নি, তাহলে আবার আমার যাচ্ছে, আমার টেন্ডেন্সি হচ্ছে আবার কিন্তু ফিরে আসা লুপের কাছে, ও কিন্তু আবার ইটারেট করবে। এখন তোমার তোমার কি নিয়ে যাচ্ছে, এর ভ্যালু কি নিয়ে যাচ্ছে না 46 কে নিয়ে যাচ্ছে, দেখো তোমার 46 হয়ে আছে এনটা, এখন দেখো তোমার চেক করছে যে 46 গ্রেটার দেন 0 কিনা, ইয়েস কন্ডিশনটা এখন ট্রু আছে। তাহলে এখন তোমার ঢুকলো ভেতরে, ঢোকার পর দেখো তোমার চেক হচ্ছে, এবার তোমার দেখো তিনটে স্টেটমেন্ট এক্সিকিউট করবে। প্রথম স্টেটমেন্টটা কি আছে না 46 কে আমি এখন দেখো 10 দিয়ে মডুলার ডিভিশন করছি, কারণ a is equal to n মডুলার ডিভিশন 10, তাহলে 46 মডুলার ডিভিশন 10 তুমি কত পাবে না তুমি এখন পাচ্ছ দেখো 6, তাহলে এটা কিন্তু এখন 5 নেই, এটা কিন্তু এখন হয়ে গেল 6। ওকে, 46 বাই 10, 46 কে তুমি 10 দিয়ে ভাগ করলে কত হবে না দেখো হচ্ছে তোমার 4, তাহলে এখন কিন্তু n সমান আর 46 নেই, n সমান কিন্তু এখন তোমার হয়ে গেল 4। ওকে, রিভার্স ইকুয়ালস টু রিভার্স স্টার 10 প্লাস এ, তো প্রিভিয়াস রিভার্সের ভ্যালু কত আছে 5, তাহলে রিভার্সের জায়গায় 5 বসলো, ইনটু 10 প্লাস এ, এর মান কত না 6, তাহলে 5 ইনটু 10 প্লাস 6 মানে 50 প্লাস 6 কত হচ্ছে 56। তাহলে এখন সেকেন্ড টাইম লুপটা ঘুরলো তখন তোমার রিভার্সের ভ্যালু হচ্ছে 56, আবার যাচ্ছে হোয়াইলের কাছে
n is equal to 4 নিয়ে, কারণ আমার দেখো লাস্ট ভ্যালু কি আছে n এর মধ্যে 4 আছে, এখন দেখো তোমার চেক করছে যে 4 greater than 0, ইয়েস এখনো কন্ডিশনটা ট্রু। তা এখন a is equal to n মডুলার ডিভিশন 10 হবে, তাহলে n টা হচ্ছে তোমার 4, তাহলে 4 মডুলার ডিভিশন 10, স্মলেস্ট নাম্বারকে হাইয়েস্ট নাম্বার দিয়ে মডুলার ডিভিশন করলে সবসময় স্মলেস্ট নাম্বারটাই আসে, তাহলে এখন এর মানটা কত হলো 4, 6 কিন্তু থাকলো না এর মধ্যে, এখন 4 আছে। n is equal to n by 10, 4/10, 4/10 করে তোমার কি হয় 0 হয়, তাহলে nটা কিন্তু এখন 0 হয়ে গেল। ওকে, রিভার্স ইকুয়ালস টু রিভার্স 10 প্লাস a, এটাকে এবার এক্সিকিউট করবে। প্রিভিয়াস রিভার্সের ভ্যালু কি হয়ে আছে 56, তার সঙ্গে দেখো 10 মাল্টিপ্লাই আছে প্লাস a, এর ভ্যালু কত না 4, তাহলে 560 প্লাস 4, 560 প্লাস 4 কত হচ্ছে 564। ওকে, এখন কিন্তু কারেন্ট ভ্যালু অফ দ্য আরইভি ভেরিয়েবল। এবার তোমার যাচ্ছে n is equal to 0 এর জন্য আবার যাচ্ছে তোমার লুপের কন্ডিশন চেক করতে। এবার তো গেটম্যান বলছে না 0 greater than 0, কন্ডিশনটা ফলস। গেটম্যান কিন্তু আমাকে ঢুকতেই দিল না এই কন্ডিশনের জন্য, আমাকে লুপ থেকে বাইরে বের করে দিল। আমি লুপের বাইরে এসে কিছুই করলাম না, আমি জাস্ট তোমার লিখছি এখানে printf, একটা মেসেজ লিখলাম রিভার্স অফ আ নাম্বার, রিভার্স অফ আ নাম্বার ইকুয়ালস টু %d দিয়ে আমি এখানে রিভার্সের মধ্যে তোমার যে ভ্যালুটা এখন স্টোর আছে আমার ফাইনালি, তাকে আমি প্রিন্ট করে দিলাম। তো বেসিক্যালি আমার রিভার্সের মধ্যে ফাইনাল ভ্যালু কি আছে 564, আমাকে দেখাবে রিভার্স অফ এ নাম্বার ইকুয়ালস টু 564। তো আমার কোন প্রসেসটা ভালো লাগলো, আগেরটা না এটা? দুটো দিয়ে কিন্তু আমি রিভার্স করতে পারি, লজিক কিন্তু আমার মোরাললেস সেম। আমি ওখানে সিঙ্গেল নাম্বারগুলোকে মডুলার ডিভিশন করে তাকে ডিসপ্লে করেছিলাম, আর আমি এখানে একবারে ক্যালকুলেট করে রিভার্সটাকে ডিসপ্লে করছি। তাহলে কোন মেথডটা ভালো লাগলো, আগেরটা ভালো না এটা ভালো বল? আর এটাকে সবাই বুঝতে পারলে এটা সেকেন্ড মেথডটা? হ্যাঁ স্যার, সেকেন্ড ডেটটাই ভালো। সেকেন্ডটা ভালো অবশ্যই, কারণ এটাকে আমি পরে আরো অনেক প্রবলেমে আমি এটাকে অ্যাপ্লাই করতে পারবো, আরো ডিফারেন্ট যে প্রবলেম সলভ করবো আমরা এই কনসেপ্টের উপরে বেস করে আমি সেখানে অ্যাপ্লাই করতে পারবো। স্টোর করা যাচ্ছে সেকেন্ড, আমি স্টোর করে রাখতে পারছি রিভার্সের মানটাকে, তাই না? কিন্তু আগে আমি অ্যাট এ গ্লান্স আমি দেখো 793 কিন্তু আমি কোথাও কিন্তু রাখতে পারছিলাম না, আমি আবার 3 রেখেছি, আমি একটু মানে তোমার বুদ্ধি করে ওই 3টাকে ডিসপ্লে করে দিয়েছি। আমি 7 পেয়েছিলাম, 7টাকে ডিসপ্লে করে দিয়েছি, তারপর 9 পেয়েছি, 9টাকে ডিসপ্লে করে, তারপর তোমার 3 পেয়েছি, তোমার 3টাকে ডিসপ্লে করে দিয়েছি। কিন্তু 793 কিন্তু আমরা মানে একসাথে কিন্তু কারোর মধ্যে রাখতে পারিনি। ওকে, সো দ্যাট ইজ আ কনসেপ্ট অফ রিভার্স। সবাই বুঝতে পারলে কনসেপ্টটা কি করে রিভার্স বের করছি আমরা কোনো নাম্বারের? সবাই ক্লিয়ার কনসেপ্টটা? সবাই ক্লিয়ার? রিপ্লাই করো সবাই। তাহলে যদি আমাদের প্রোগ্রামটা লিখতে বলে তাহলে আমাদের কি লিখবো? প্রোগ্রামটা আমার তো লেখাই হয়ে গেছে, প্রোগ্রামটা পুরোটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, আমি এখানে এনটাকে ধরে নিয়েছি, তুমি এনটাকে প্রিন্টফ স্ক্যানফ করে ইনপুট নেবে ইউজারের থেকে, দেন তারপরে হোয়াইল এ যা কোড দেওয়া আছে তার সেম কোড প্রিন্টফ হলো, এবার তুমি রিটার্ন 0 করে মেনটাকে শেষ করে দাও, তাহলে মাঝখানে তুমি একটা প্রিন্টফ স্ক্যানফ করে তুমি এনটাকে ইনপুট নেবে, প্লিজ এন্টার দ্য নাম্বার আর স্ক্যানফ %d %n হয়ে গেল কমপ্লিট। আর ফার্স্ট তোমার যেমন হেডার ফাইল থাকে, ইন্ট মেন যেমন থাকে, তেমন তো লিখতেই হবে স্ট্রাকচার আমার সি প্রোগ্রামিং এ। ওকে, তাহলে মেন কোড কিন্তু আমার এটা কিন্তু আমার মেন কোড। শুধুমাত্র তুমি তখন তুমি ইন্ট এনটাকে জাস্ট ডিক্লেয়ার করবে, তারপরে প্রিন্টফ স্ক্যানফ করে এনটাকে তুমি ইউজারের থেকে ইনপুট নেবে, এটা হয়ে গেল। দ্যাট ইজ দ্য রিভার্স অফ আ নাম্বার। ওকে, এরপরে আমরা এই কনসেপ্টের উপর বেস করে আমরা আরেকটা প্রবলেমকে সলভ করব, যেটা হচ্ছে রাইট আ প্রোগ্রাম, সেকেন্ড প্রোগ্রাম, প্রবলেম 2। Write a program to find the width of a number. আমরা একটা নাম্বারের উইথ বের করব, ওকে, বা লেন্থ বের করব। নাম্বারের উইথ আর নাম্বারের লেন্থ কিন্তু একই। তাহলে একটা নাম্বারের উইথ বলতে আমরা কি বুঝি? নাম্বারে আমরা উইথ বলতে কি বুঝি? উইথ অফ আ নাম্বার। নাম্বারে উইথ বলতে আমরা কি বুঝি বলো দেখি? হোয়াট ইজ দ্য উইথ? বলো। কটা ঘর আছে সেটা বুঝে যাবেন, একক দশক শতক যেটা সেটা কি? তাহলে কটা ঘর কেন বলছে বলো? যে হাউ মেনি নাম্বার অফ ডিজিট দ্য নাম্বার কন্টেন্স
একটা নাম্বারের মধ্যে তোমার কতগুলো ডিজিট আছে, দ্যাট ওয়ান ইজ আ টু উইথ। ওকে, ইয়েস ধরে নাও আমি যদি ইনপুট যদি নিই, আমি ধরুন যদি ইনপুট নিই তোমার 495, ওকে, তো আমাকে তখন আউটপুট দেখাবে দা উইথ অফ আ নাম্বার ইকুয়ালস টু 3, আমাকে উইথ দেখাবে 3, কারণ দেখো এই নাম্বারটার মধ্যে আমার 3টে ডিজিট আছে, দ্যাট ইজ ওয়াই আমাকে দেখাচ্ছে আউটপুট দেখাচ্ছে 3। ওকে, যদি আমি কোনো ধরুন আমি কোনো একটা কোনো 4 ডিজিট নাম্বার ইনপুট নিলাম, আমাকে উইথ দেখাবে আমাকে 4। তো ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার প্রবলেম ডেসক্রিপশনটা। তাহলে দ্যাট ইজ দ্য উইথ বা লেন্থ অফ আ নাম্বার। তো উইথ তোমার বলা হয় নাম্বারের জন্য, আর তোমার স্ট্রিং এর জন্য বলা হয় লেন্থ। তার মানে সেখানে স্ট্রিং এর মধ্যে আমার কতগুলো ক্যারেক্টার আছে। ওকে, দ্যাট ইজ দ্য লেন্থ অফ আ স্ট্রিং, আর এটা হচ্ছে উইথ অফ আ নাম্বার। কনসেপ্টটা কিন্তু একই। তো এটা এটা তার আমরা কিভাবে করবো, আমরা একটা নাম্বারের থেকে আমরা কি করতে উইথটাকে বের করবো, কিভাবে করবো? সেটা তো আই প্লাস প্লাস করে দিয়ে লুপের বাইরে আইটাকে প্রিন্ট করে দিলেই হবে। আই প্লাস প্লাস করে দিলে লুপের বাইরে আইটাকে প্রিন্ট করে দেবো। দেখো একটা 3 ডিজিট নাম্বার দিয়ে আমি এখানে চেক করেছিলাম যে আমি এখানে তোমার রিভার্স বের করেছিলাম। তাহলে একটা 3 ডিজিট নাম্বারের জন্য দেখো এই 465 এর জন্য আমার লুপটা কতবার ঘুরছিল, আমাকে কেউ বলতে পারবে যে এই লুপটা কতবার এক্সিকিউট হয়েছে, বা আমার এই লুপের যে বডি অফ দা যে লুপটা ছিল সেটা কতবার এক্সিকিউট হয়েছে, কেউ বলতে পারবে যে 465 এর জন্য আমার হোয়াইল লুপটা কতবার এক্সিকিউট করেছে, মানে সাকসেসফুলি কতবার এক্সিকিউট করেছে? স্যার 3বার। 3বার, এক্স্যাক্টলি 3বার, তাই না? একবার 465 এর জন্য, একবার 46 এর জন্য, আর একবার 4 এর জন্য। কিন্তু লাস্ট টাইম যখন তোমার দেখো 0 হয়ে গেছিল, তখন দেখো 0 গ্রেটার দ্যান 0 কিন্তু কন্ডিশন ফলস হয়ে গেছে, তার মানে কিন্তু আমার বডি অফ দ্য লুপটা কিন্তু এক্সিকিউট করতে পারেনি 3বার। তাহলে এই 3টাকে আমরা কাজে লাগাবো, ঠিক আছে? তার জন্য কি করব, আমি আই বলে একটা ভেরিয়েবল নেবো, আই ইজ ইকুয়াল টু 0। ওকে, দেন আমি এই হোয়াইলের ভিতরে আমি কোথাও একটা আইটাকে তোমার প্লাস প্লাস করে দেবো। যদি তোমার লুপে যদি 3বার ঘোরে, তাহলে প্রথমবার যদি আইটা তোমার 0 হয়, তো প্রথমবার লুপটা ঘুরলে তোমার আইটা 1 হবে, সেকেন্ড বার তোমার লুপটা ঘুরলে তোমার আইটা 2 হবে, আর থার্ড বার তোমার লুপটা ঘুরলে কিন্তু আইটা তোমার 3 হবে। তাহলে যে কোনো 3 ডিজিট নাম্বারের জন্য কিন্তু আমার 3বার ঘুরবে লুপটা। যদি কোনো 2 ডিজিট নাম্বার হয়, তাকে যদি আমরা রিভার্স বের করতে যাই, তখন কিন্তু লুপটা আমার 2বার ঘুরবে। ইন কেস অফ 4 ডিজিট নাম্বার আমাকে 4বার ঘুরবে। তাহলে তাকে আমি সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমি এখানে আই প্লাস প্লাস করে দিলাম, দিয়ে আমি লুপের বাইরে গিয়ে আমি প্রিন্ট করছি উইথ অফ আ নাম্বার ইকুয়ালস টু % d কমা দিয়ে আই, তখন কিন্তু আমাকে উইথটা আমাকে দেখাবে। আমার দেখো সেম লজিক, আমি জাস্ট আই ইজ ইকুয়াল টু 0 নিয়েছি ডিক্লারেশনের সময়, আর আমি আই প্লাস প্লাস করেছি হোয়াইল লুপে যেখানে খুশি, মানে হোয়াইল লুপের ভেতরে আমাকে আই প্লাস প্লাস লিখলেই হবে যেখানে খুশি। দেন আমি লুপের বাইরে গিয়ে আমি উইথ অফ আ নাম্বার ইকুয়ালস টু % d করে আমি উইথটাকে আমি জাস্ট ডিসপ্লে করেছি আই এর মানটাকে। ওকে, তো আমরা দেখো সেম লজিক দিয়ে আমরা আরেকটা প্রবলেমকে সলভ করে ফেললাম, তাই তো? ইয়েস অর নো? পারি তো করতে এভাবে আমরা, না পারি না? Yes. পারি আমরা, এই কাজটা আমরা এরকম ভাবে আমরা পারি করতে। দ্যাট ইজ আ উইথ অফ আ নাম্বার। ওকে, তো আমি প্রথমে সমস্ত প্রবলেমগুলোকে ফার্স্ট দেখে নেবো, তারপর আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে যেভাবে আমরা মানে চিন্তা ভাবনা করলাম বা যেভাবে আমরা এস্টাবলিশ করলাম লজিকটাকে, সেটা আমাদের কতটা ফ্রুটফুল হচ্ছে বা কতটা কাজ করছে আমাদের প্রোগ্রামিং এনভায়রনমেন্টে। ওকে, তো আমি আগে প্রতিটা প্রবলেম ফার্স্ট আমরা দেখি, তার কনসেপ্টটাকে ফার্স্টে বুঝে নিই, তারপরে আমরা তার একটা প্রোগ্রামিং দেখবো, একটা ফুল প্রোগ্রামিং করবো যেখানে আমাদের সমস্ত প্রবলেমগুলো একসাথে আমরা সলভ করবো। ওকে, নেক্সট প্রোগ্রাম, তাহলে এটা আমাদের হলো প্রবলেম 3। Problem 3. Write a program to find the sum of individual digit of a number. তুমি একটা নাম্বারকে ইনপুট নিয়েছো, তোমার কাছে ইনপুটটা ধরো হয়তো 146। ওকে, তোমাকে তোমার প্রোগ্রামটা আউটপুট দেখাবে, তোমার নাম্বারের মধ্যে তোমার দেখো 3টে ইন্ডিভিজুয়াল ডিজিট আছে, 1 4 আর 6। তোমার কিন্তু তোমার প্রোগ্রামটা কিন্তু আউটপুট দেখাবে 4 প্লাস 1 করে 5 হয়, 5 প্লাস 6 করে 11 হয়, তোমাকে দেখাবে কিন্তু 11, বা সাম অফ দা ইন্ডিভিজুয়াল ডিজিট অফ আ নাম্বার ইকুয়ালস টু 11। তো আমি ইনপুট দিচ্ছি 146, আমাকে আউটপুট দেখাচ্ছে 11। তো দ্যাট ইজ আ সাম অফ দা ইন্ডিভিজুয়াল ডিজিট। এবার এই কাজটা আমরা কিভাবে করতে পারি? আমরা কি পারি আগের যেটা আমরা ইউজ করেছিলাম লজিকটা, তাকে কাজে লাগিয়ে এটাকে করতে পারবো? ইয়েস অর নো? পারবো না আমাকে অন্য কোনো কিছু ভাবতে হবে? সেটা দিয়ে করতে পারবো না আমাকে অন্য কিছু ভাবতে হবে? বলো দেখি।
একটু চিন্তা করলে কিন্তু তুমি অ্যান্সার পেয়ে যাবে যে আমি আগে লজিক দিয়ে করতে পারবো না আমাকে নতুন করে কিছু ভাবতে হবে। একটু ভাবো দেখি, একটু চিন্তা ভাবনা করো যে আমরা যখন রিভার্স যখন বের করছিলাম তার যে লজিকটা, তো সেখানে আমাকে এর মধ্যে আমাদের কি কি স্টোর থাকছে ভাবো, তাহলে দেখো তুমি অ্যান্সার পেয়ে যাবে। স্যার রিমাইন্ডারটাকে তো যোগ করলেই হবে। তাহলে আমাদের লজিকটা ছিল এরকম যে while n greater than 0 যদি হয় a is equal to n modular division 10, n is equal to n by 10, ওকে। আর তারপরে ধরো আমার তো এখানে রিভার্সের কোনো ব্যাপার নেই, আমি তোমার ওই রিভার্স ইকুয়ালস টু রিভার্সটা 10 প্লাস এটা আমি না লিখলেও চলবে। আর আমি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় এ যেমন ডিক্লেয়ার করা আছে, n তোমার ধরো ডিক্লেয়ার করেছি, আমি তোমার ধরলাম এটা হচ্ছে আমার 146, তুমি এটাকে ইনপুট নেবে ইউজারের থেকে। আর তুমি এখানে ধরে নাও তুমি আরেকটা ভেরিয়েবল তুমি এখানে ধরে নিয়েছো সাম ইজ ইকুয়াল টু 0, যে তুমি এই হোয়াইলের ভেতর তুমি লিখছো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এ, সাম প্লাস এ। কারণ দেখো এর মধ্যেই তো আমার বারবার আমার এর মধ্যে দেখো প্রথমে তোমার দেখো 6 থাকছে, সেই 6টাকে আমি সামের সঙ্গে যোগ করে আবার সামের মধ্যেই রেখে দিলাম প্রথমবারে, তারপরে বা দেখো এর মধ্যে তোমার 4 আসছে, তাহলে আমার প্রিভিয়াস সামের মধ্যে তোমার 6 আছে, তাহলে এখন 6 প্লাস 4 করে তোমার 10টাকে রাখলাম সামের মধ্যে। তারপরে বা দেখো তোমার যখন থার্ড টাইম যখন লুপটা ঘুরছে তখন তোমার কিন্তু এর মধ্যে দেখো 1 আসছে, তাহলে তোমার দেখো 10 প্লাস 1 করে এখন সামটা কত হলো 11 হয়ে গেল। আমি লুপটাকে শেষ করে দিলাম, যে লুপের বাইরে তোমার ডিসপ্লে করছি সাম অফ দ্য ইন্ডিভিজুয়াল ডিজিট অফ আ নাম্বার ইকুয়ালস টু পার্সেন্ট ডি কমা দি সাম। তাহলে হচ্ছে না কাজটা, সাম ইজ ইকুয়াল সাম প্লাস এ করলে, হ্যাঁ পারছি তো করতে আমরা কাজটা। তাহলে দেখো সেম প্রোগ্রাম সেম লজিক, জাস্ট আমি একটা করে স্টেটমেন্টকে অ্যাড করে দিচ্ছি আমার যেমন যেমন রিকোয়ারমেন্ট হচ্ছে, ওকে। তো দ্যাট ইজ আ সাম অফ ইন্ডিভিজুয়াল ডিজিট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, মানে আমরা হোয়াইলে তোমার যে কোনো প্রোগ্রাম আমরা দেখছি প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে কোনো একটা আসবে, ওকে, যে কোনো একটা আসবে। এটা করে তোমার সাম অফ দা ইন্ডিভিজুয়াল ডিজিট অফ এ নাম্বার। আমি দেখাবো, আমি এক্সাম্পল দিয়ে দেখাবো, লাস্টে একটা প্রোগ্রাম লিখবো, সেখানে আমি কিন্তু এই তিনটে যে আমরা প্রবলেম করলাম এখনো পর্যন্ত, তো তিনটে তোমার সলভ তো করবোই একটা প্রোগ্রামের মধ্যে, প্লাস আমরা এরপরে তোমার যতগুলো প্রোগ্রাম দেখবো আমি সেগুলোকে আমি দেখাবো প্র্যাকটিক্যালি। নেক্সট প্রোগ্রামে আসি, প্রবলেম নাম্বার 4। প্রবলেম নাম্বার 4 লজিক কিন্তু আমাদের সেম, শুধুমাত্র কিছু আমরা মডিফিকেশনস করছি লজিকটা। নেক্সট প্রোগ্রাম হচ্ছে রাইট আ প্রোগ্রাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম। রাইট আ প্রোগ্রাম টু চেক whether a number is palindrome or not। আমরা সবাই জানি প্যালিন্ড্রম নাম্বার বলতে কি বোঝায়, প্যালিন্ড্রম অর নট, ওকে। তো কাকে আমরা প্যালিন্ড্রম নাম্বার বলি না, যে নাম্বারটাকে রিভার্স করলে সেম নাম্বারটাই আসে, তাই না? যে নাম্বারটাকে রিভার্স করলে আবার অরিজিনাল নাম্বারটাই ফিরে আসে তাকেই বলা হয় প্যালিন্ড্রম নাম্বার। তাহলে তোমার কাছে ইনপুট যদি এরকম হয়, যদি তুমি ইনপুট দাও হয়তো 141, তোমাকে তোমার প্রোগ্রামটা আউটপুট দেখাবে যে দিস নাম্বার ইজ আ প্যালিন্ড্রম নাম্বার, তোমাকে জাস্ট দেখাচ্ছে প্যালিন্ড্রম নাম্বার, ওকে, প্যালিন্ড্রম নাম্বার। আর যদি তোমার ইনপুট হয়, একটা ইনপুট দিলে হয়তো তোমার 564, তোমাকে তখন দেখাবে আউটপুটে তখন দেখাবে নট আ প্যালিন্ড্রম নাম্বার, ওকে, নট আ প্যালিন্ড্রম নাম্বার। তো এটা হচ্ছে আমার কাছে প্রবলেম ডেসক্রিপশনসটা। তো এটা আমরা কিভাবে করব, এটা আমরা কিভাবে করব, বলো কিভাবে করব? এটাকে আমরা আগে লজিক দিয়ে করতে পারবো না পারবো না? পারবো। আগের কনসেপ্ট দিয়ে এটাকে আমরা করতে পারবো না করতে পারবো না? তাহলে প্যালিন্ড্রম বের করার ক্ষেত্রে আমার প্রথম কি কাজ আমাকে করতে হবে? ফার্স্ট আমার টাস্কটা কি হবে, আমার প্রথম কাজ কি হবে? রিভার্সটা বার করব, রিভার্সটা বের করা। ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড দ্য রিভার্স অফ আ নাম্বার, রিভার্স অফ আ নাম্বার। তো আমি ধরলাম যে রিভার্স অফ এ নাম্বার, আমি ধরে নাও আরইভি পড়ে মধ্যে আমার যে রিভার্সের যে কাজ আমরা করেছি আগে, আমার ধরে নাও এই আরইভির মধ্যে আমার রিভার্স নাম্বারটা স্টোর আছে। তুমি ধরো তোমার ইনপুট ধরো 141, তোমার কাছে রিভার্স ক্যালকুলেট করার পর তোমার এর মধ্যে তোমার 141ই আছে, ওকে। তো এবার কি কাজ আমাকে, সেকেন্ড কাজ কি? আমি তো রিভার্স নাম্বার বের করে ফেলেছি, আমাকে এবার কি কাজ করতে হবে, কি টাস্ক আছে এরপর, নেক্সট টাস্ক কি আছে বলো?
স্যার দুটোকে ম্যাচ করে দেখলেই তো হবে। স্যার ইফএলস এবার ইউজ করে দুটোকে চেক করব। আমি কার সঙ্গে কার চেক করব? আমি তুমি ধরো যে এই 141 ধরো আমার n এর মধ্যে স্টোর আছে, তুমি ধরো ভাবো যে n ইজ ইকুয়াল টু 141, তুমি কার সঙ্গে কার চেক করবে? স্যার ইকুয়াল টু এন যদি হয় তাহলে এটা প্যালিন্ড্রম নাম্বার হবে। বেশ, ও বলছে যে যদি আরইভি ডাবল ইকুয়ালস টু যদি n হয় তাহলে নাম্বারটা আমার হবে প্যালিন্ড্রম নাম্বার, আর আদারওয়াইজ নাম্বারটা হবে আমার নট আ প্যালিন্ড্রম নাম্বার। তুমি তাই বলছো, তাই তো? তাহলে আমার রিভার্সের মধ্যে 141 আছে আফটার পারফর্মিং দ্য রিভার্স অপারেশনস। তুমি আমাকে এবার বলো যে তোমার আফটার পারফর্মিং দ্য রিভার্স অপারেশনস তোমার n এর মধ্যে কি আছে? কি আছে? 131 তো 141ই আছে। কি করে থাকলো? তুমি এনটাকে নিয়ে তুমি কাটছো। স্যার আগে এন এর একটা কপি তুলে রেখে দিন। হ্যাঁ, তুমি তো এনটাকে তুমি তো ভাগ করছো বারবার এনটাকে। তুমি এনটাকে তুমি তো বারবার ভাগ করছো। তুমি দেখো তো যে 465 তুমি ফার্স্টে দেখো তোমার ছিল এন এর মধ্যে, তোমার আফটার রিভার্স অপারেশন হওয়ার পর তোমার এনটা লাস্ট টাইম কি ভ্যালুকে হোল্ড করেছে দেখো তো একটু ভালো করে চেক করে। কি ভ্যালুকে হোল্ড করেছে? 0 কে হোল্ড করেছে। বলেই তো তোমার কন্ডিশনটা ফলস হয়েছে, তুমি তখন তো বেরিয়ে গেছো লুপ থেকে। তাহলে এই লুপের বাইরে গিয়ে তুমি যদি ডিসপ্লে করো এন্টার ভ্যালু, তোমাকে দেখাবে 0, তাই তো? তাহলে এখন আমাকে কি করতে হবে না, আমি এনটাকে তো ইনপুট নিলাম ইউজারের থেকে। ইনপুটটা নেওয়ার পর আমি ধরো n ইজ ইকুয়াল টু 141 ধরে ইনপুট নিয়েছি। আমি ধরো একটা কপি বলে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, আমি কপির মধ্যে এনটাকে উঠিয়ে রাখি একটা কপি, যে কপি ইজ ইকুয়াল টু n, মানে কি এই 141টা কিন্তু আমার কপির মধ্যে স্টোর হয়ে গেল। আমি কপিটাকে চেঞ্জ করছি না, আমি এনটাকে মডিফাই করছি। তাহলে আমি এখন চেকটা করবো কার সাথে না, রিভার্স ডাবল ইকুয়ালস টু n করবো না, আমি কি লিখবো এখানে কপি লিখবো। তুমি কপির জায়গায় তুমি যা খুশি ভেরিয়েবলের নাম নাও না কেন। এবার তুমি চেক করো রিভার্স ডাবল ইকুয়ালস টু কপি কিনা। যদি তোমার সেম হয়, যদি তোমার কন্ডিশনটা ট্রু হয় তোমার দেখাবে প্যালিন্ড্রম নাম্বার, যদি কন্ডিশনটা ফলস হয় তোমার দেখাবে নট এ প্যালিন্ড্রম নাম্বার। বোঝা গেল কনসেপ্টটা? যে কেন কেন n করবো না কেন, তাই তো? এনটা কেন করবো না বুঝতে পারো সবাই, যে কেন এনটা করবো না আমরা এখানে চেক করার সময়? হ্যাঁ স্যার। আমি এনটাকে আমি মডিফাই করছি না, তাহলে এন আমার তো 0 হয়ে যাচ্ছে, বলি তোমার কন্ডিশনটা ফলস হচ্ছে। আর এন যদি তোমার 0 হয় তুমি তো চেক করে তোমাকে তো সমস্ত নাম্বারই তোমাকে দেখাবে নট এ প্যালিন্ড্রম নাম্বার। তোমার তো কেউ ম্যাচ করবে না, কারোর সঙ্গে তো ম্যাচ করবে না, কারণ এনটার মাধ্যমে তোমার 0 আছে। তো এটা হচ্ছে আমাদের প্যালিন্ড্রম নাম্বার। ওকে, তাহলে আমরা এই প্যালিন্ড্রম নাম্বারের আমরা কনসেপ্টটা আমরা একটা ফুল একটা প্রোগ্রাম দেখবো অনলাইন কম্পাইলারে। আমরা প্যালিন্ড্রম দিয়ে শুরু করি, আমি সেখানে রিভার্স দেখাবো, উইথ দেখাবো, আর সাম অফ দা ইন্ডিভিজুয়াল ডিজিট অফ এ নাম্বার দেখাবো, প্লাস তোমার প্যালিন্ড্রম দেখাবো একটা প্রোগ্রামের মধ্যে। চলো, একটা সিঙ্গেল প্রোগ্রাম তোমার, যেখানে আমরা সবটাই আমরা করবো। চলো, এটা হচ্ছে আমার প্রোগ্রামটা। আমি ফার্স্টে শুরু করছি। ইন্টিজার এ নিয়েছি, এন নিলাম, আমি ইনপুট নেবো ইউজারের থেকে। হ্যাঁ, আর রিভার্স নিয়ে নিয়েছি, রিভার্স ইকুয়ালস টু 0 আছে আমার। আর তোমার ধরে নাও একটা কপি বলে একটা ভেরিয়েবল নিয়েছি, কপি। আর আমার কিছু লাগছে না, আশা করি আর কিছু লাগবে না। ওই চারটে প্রোগ্রাম করতে গেলে আমাদের এই চারটে ভেরিয়েবল ধরেই আমার কাজ হয়ে যাবে। ওকে, কপি নিয়েছি। এবার আমি প্রিন্টএফ করে ফার্স্টে ইউজারকে বলি যে আমাকে একটা নাম্বার দাও। সাম নেব না, সাম ইকুয়ালস টু 0 যদি সাম করতে যাই। হ্যাঁ, আমি যখন সাম করছি না, ধরো আমি তো সাম করার সময় তখন সামটাকে ডিক্লেয়ার করে দাও, ঠিক আছে? বেশ, তুমি যখন করছো সামটাকে এখানে 0 করে দিই, আগে থেকে করে রাখি। ওকে, সাম ইজ ইকুয়াল টু 0 সাম করার জন্য আমি এখন নাম্বারটাকে ফার্স্টে ইউজার থেকে ইনপুট নিচ্ছি, এন্টার দ্য নাম্বার। ওকে, দেন তাকে আমি এবার স্ক্যান করবো। নাম্বারটাকে আমাকে ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে বা মেমোরিতে রাখতে হবে। আমি স্ক্যান করলাম, স্ক্যান করে আমি এখানে লিখছি %d, যেহেতু ইন্টিজার নাম্বার বলে %d লিখতে হবে, তার ফরম্যাট স্পেসিফায়ার। দেন আমি এবার স্টোর করব কোথায় না, এন এর অ্যাড্রেসে আমরা স্টোর করব। $n লিখবো, আমরা এন এর অ্যাড্রেসের মধ্যে রাখবো মেমোরিতে। ওকে, আমার ইনপুট নেওয়া কমপ্লিট। এবার আমি লজিকটা লিখবো, while n greater than 0। ওকে ওকে, a is equal to, দেখো যা লিখেছিলাম, a equals to n modular division 10। ওকে, n is equal to n by 10, কোনো সমস্যা নেই। আমি এবার ধরুন রিভার্সটাও ক্যালকুলেট করে নিচ্ছি, রিভার্স ইকুয়ালস টু রিভার্স স্টার 10 প্লাস স্টার 10 প্লাস এ, রিভার্স স্টার 10 প্লাস এ। ওকে,
আমার রিভার্সটা কিন্তু ক্যালকুলেট, আমি ফার্স্ট তোমার রিভার্সটাই বের করছি, যেটা আমাদের সব থেকে ভালো মেথড ছিল সেই মেথডটাকে দিয়ে। আমার রিভার্সটা কিন্তু হয়ে গেছে। আমি এবার ওয়াইলের বাইরে চলে আসলাম। আমি এখন রিভার্সটাকে প্রিন্ট করবো। প্রিন্ট এফ, আমি একটা মেসেজ লিখি যে রিভার্স অফ আ নাম্বার, reverse of a number equals to percentage d বাইরে গিয়ে আমি এখানে ডিসপ্লে করছি, আর ইবির মধ্যে তোমার যে ভ্যালুটা আছে তাকে আমি ডিসপ্লে করে দিচ্ছি। আমার রিভার্সটা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। ওকে, রিভার্সটাকে আমি ফার্স্টে বের করে নিচ্ছি। এটা তো নাম্বার 432 দিলাম, 432 দিলাম, 432-এ আমরা রিভার্স বের করবো। আমি এখানে এন্টার প্রেস করছি, আমার দেখাচ্ছে তার রিভার্স নাম্বারটা। ওকে, দেখাচ্ছে আমাকে। এবার আমি এবার সামটাকেও বের করে নেবো। আগে আমরা উইথটাকে বের করে নিই। উইথ, হ্যাঁ, আমি এখানে একটা উইথ বলে একটা ভেরিয়েবল নিলাম, WIDTH ইকুয়ালস টু 0। ওকে, আমি তোমার দেখো আমি হোয়াইলের মধ্যে তোমার যেখানে একটা জায়গায়, যে কোনো জায়গায় উইথ প্লাস প্লাস করে দিলাম। ওকে, উইথ প্লাস প্লাস করে দিলাম। আমি এখন উইথ বের করবো। আমি এই প্রিন্টএফটাকে কপি করে আমি আরেকটা প্রিন্টএফ করবো উইথটাকে ডিসপ্লে করার জন্য। আমি এখানে তোমার একটা স্ল্যাশ এন অ্যাড করে দিচ্ছি ফার্স্টেই, নেক্সট লাইনে দেখানোর জন্য। আমি এখানে তোমার রিভার্সটাকে কেটে করে দিচ্ছি উইথ অফ আ নাম্বার, উইথ অফ আ নাম্বার পার্সেন্ট কমা দিয়ে আমি এখানে তোমার ডিসপ্লে করবো উইথের ভ্যালুটাকে। উইথ তোমার একটা ভেরিয়েবল নেওয়া আছে, তাকে আমি আপডেট করেছি, উইথ ডিসপ্লে করলাম। চলো রান করছি। এন্টারের নাম্বার বা এটা নাম্বার, আমি তোমার নাম্বার দিই তোমার 3452। ওকে, দেখো আমাকে রিভার্স দেখাচ্ছে, আমার দেখো উইথ দেখাচ্ছে, তার উইথটাও আমাদের বেরিয়ে গেল সেম কনসেপ্ট দিয়ে, সেম লজিক দিয়ে। এবার আমরা সামটা বের করবো। সাম তো 0 করাই আছে, আমি তোমার এখানে কি করে দিচ্ছি না, সাম ইকুয়ালস টু সাম প্লাস, এটাকে তোমার ক্যালকুলেট করার পর আমি যেখানে খুশি তোমার লিখতে পারি সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এ। ওকে, দিয়ে আমি এখানে তোমার সামটাকে ডিসপ্লে করবো। আমি এটাকে প্রিন্টেডটা আবার পেস্ট করে দিলাম, এখানে লিখছি সাম, সাম অফ ইন্ডিভিজুয়াল digits of a number। আমি এখানে তোমার সামটাকেও ডিসপ্লে করে দিলাম, সামটাকেও ডিসপ্লে করে দিলাম। সামটা আমাকে দেখাবে, চলো রান করি, সামটা দেখাবে। এটা তো নাম্বার 432। ওকে, চলো আমার দেখাচ্ছে, দেখো আমাকে উইথ অফ এ নাম্বার দেখাচ্ছে 3, সাম অফ দ্য ইন্ডিভিজুয়াল ডিজিট অফ এ নাম্বার ইকুয়ালস দেখাচ্ছে 9, 4 প্লাস 3 প্লাস 2 9 দেখাচ্ছে। ভেরি গুড, কোনো সমস্যা নেই। আমি স্ল্যাশ এন দিয়ে নিই বলে আমাকে লাইনটা চেঞ্জ করে দেখাইনি, আমি স্ল্যাশ এনটাকে এখানে অ্যাড করে দিলাম। আমি এবার তোমার কি করবো না, এবার তোমার প্যালিন্ড্রমটাকে বের করবো। কপি তো তোমার নেওয়া আছে, এবার নাম্বারটাকে ইনপুট নেওয়ার পর আমি দেখো তোমার কি লিখছি, কপি ইকুয়ালস টু এন। আমি এনটার একটা কপি তোমার কপি ভেরিয়েবলের মধ্যে তুলে রাখলাম, আমি এটাকে নিয়ে মডিফাই করছি। আর আমি এবারকে তোমার চেক করবো যে ইফ রিভার্স বা আরইভি ডাবল ইকুয়ালস টু কপি কিনা, যদি কন্ডিশন স্যাটিসফাই করে দেন আমি এখানে প্রিন্টএফ করবো যে নাম্বারটা হচ্ছে প্যালিন্ড্রম নাম্বার। প্রিন্টএফ আমি এখানে তোমার ডিসপ্লে করবো প্যালিন্ড্রম। ওকে, প্যালিন্ড্রম নাম্বার। আর আদারওয়াইজ আমরা ডিসপ্লে করবো নট আ প্যালিন্ড্রম, এলস এর মধ্যে সেটাকে লিখবো। আমরা এটা কপি করে নিচ্ছি, আমি ওখানে জাস্ট এলসটাকে লিখে দেবো। আমি ইটটাকে সরিয়ে দিয়ে এখানে এলস করে দেবো, এখানে নট এ প্যালিন্ড্রম করে দেবো। ওকে, এলস প্রিন্টএফে করে দিচ্ছি তোমার নট আ প্যালিন্ড্রম নাম্বার, নট আ প্যালিন্ড্রম নাম্বার। আমি এখানে একটা করে স্ল্যাশ এন দিয়ে রাখি, না তাহলে যাতে আমাদের নাম্বারটা পরের লাইনে দেখায়। হ্যাঁ, স্ল্যাশ এন দিয়ে রাখি, ঠিক আছে, স্ল্যাশ এন দিয়ে রাখি। চলো আমার চারটে দেখো কিন্তু কাজ দেখো হয়ে গেছে। চারটে প্রবলেম কিন্তু আমরা দেখো একটা প্রোগ্রামের মধ্যে কিন্তু সলভ করেছি আমরা 1 বাই 1। তো কোন পার্টটা কখন দরকার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে কখন কোনটাকে আমরা রাখবো, কোনটাকে রাখবো না। এটা তো নাম্বার 121 দিলাম, দেখো আমার দেখাচ্ছে তার রিভার্স দেখাচ্ছে 121, তার উইথ দেখাচ্ছে 3, আর তার সাম দেখাচ্ছে আমার 4, আর তোমাকে দেখাচ্ছে দেখো নাম্বারটা হচ্ছে প্যালিন্ড্রম নাম্বার। ওকে, তো আমি একটা নট প্যালিন্ড্রম নাম্বার দিয়ে দেখি যে আমার ঠিকঠাক দেখায় কিনা। একটা নাম্বার এমন নাম্বার দেবো যেটা 654। ওকে, দেখো আমাকে দেখাচ্ছে নট আ প্যালিন্ড্রম নাম্বার। তো আমাদের সব কেসগুলো তোমার হোল্ড করছে, তাই না, সমস্ত কেসগুলো আমাদের হোল্ড করছে, এখানে হোল্ড হচ্ছে। ওকে, তাহলে আমরা একটার মধ্যে তোমার চারটে কাজ করতে পারছি। তাহলে এটা আমরা বুঝতে পারলাম সবাই যে একটা প্রোগ্রামের মধ্যে তোমার চারটে কাজ করছি একই লজিক দিয়ে, একই সেম লজিক দিয়ে আমরা জাস্ট তাকে মডিফাই করে করে আমরা কাজ করছি। হ্যাঁ, এবার যদি আমাকে বলে ধরে নাও প্রবলেম নাম্বার 5, প্রবলেম নাম্বার 5 আমাকে বলেছে যে রাইট আ প্রোগ্রাম
স্যার ওই যে যেটা এখন কম্পাইল করলে না ওটার উইথটা কিন্তু ঠিক বেরোয়নি। কোনটা কম্পাইল করলো? এখন যেটা 6465 না কি একটা করলেন না, হ্যাঁ ওর উইথটা স্যার তো 3 দেখাচ্ছে। হ্যাঁ, তো 3 তো আসবে উইথটা। স্যার আমরা যদি প্লাস করি তিনটে, না, উইথে কোথায় প্লাস হয়? সামে তো প্লাস হয়। উইথ মানে কি, তোমার কতগুলো নাম্বার অফ ডিজিট আছে আমার এই নাম্বারটার মধ্যে, দ্যাট ইজ আ উইথ। ও তাহলে আমাদের ঠিকই আসছে, তাই না? ওকে ঠিকই স্যার। আসছে। ওকে, তো problem number 5, write a program to find the sum of first digit and last digit of a number. Okay, last digit of a number. তুমি যখন নাম্বার যদি ইনপুট দাও 123, তোমাকে আউটপুট দেখাবে 4, মানে তোমার ফার্স্ট ডিজিট আর লাস্ট ডিজিট তোমার সাম দেখাবে। ওকে, তুমি যেমন নাম্বার দেবে সেই রেসপেক্টে তোমার ফার্স্ট আর লাস্ট ডিজিটে তোমাকে সাম দেখাবে। তো এটা কিভাবে করব, কোনো আইডিয়া? এটা কিভাবে করব? এটা তো তোমাদের হোম টাস্ক থাকবে, এটা তোমাদের হোম টাস্ক থাকবে, ঠিক আছে? এটা তো তোমরা করে তোমরা গ্রুপে পাঠাবে, এটা আমি করে দেবো না, এটা তো তোমাদের নিজেরা ট্রাই করবে, কোনো রকম হেল্প ছাড়া। কোনো রকম হেল্প ছাড়া তোমরা কিন্তু এটাকে বাড়িতে ট্রাই করবে সবাই। হ্যাঁ, কোনো রকম হেল্প ছাড়া দেখো না করতে পারো কিনা, দেখো না ভাবতে পারো কিনা যে এটার কোনো লজিক কিভাবে করা যায়। একটু চিন্তা ভাবনা করতে হবে, নাহলে কিন্তু লজিক বেরোবে না, তাই না? একটু চিন্তা ভাবনা করতে হবে। ওকে স্যার, ট্রাই করব। এটা ট্রাই করবে। আমি এবার যে প্রবলেমে আসবো সেটা হচ্ছে জিসিডি এলসিএম, খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। জিসিডি এলসিএম, আমরা জিসিডি ফার্স্টে বের করব, তারপরে আমরা এলসিএম বের করব, বা আমরা এলসিএম বের জিসিডি বের করে এলসিএম বের করাটাই ভালো হবে। আমরা ফার্স্টে জিসিডি এলসিএমটা ফার্স্টে আমরা করব। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। চল আমরা শুরু করি প্রোগ্রামটা। তো আমরা সবাই নিশ্চয়ই জিসিডি করতে পারি, তাই না? জিসিডি করতে পারা মানে হচ্ছে আমাদের এলসিএম এমনিতেই বেরিয়ে যাবে। তো ফার্স্ট আমাকে জিসিডিটাকে ফার্স্টে বের করে নিতে হবে, ঠিক আছে? চল ধরে নেওয়া যাক এটা কিন্তু খুব ভালো একটা প্রোগ্রাম, জিসিডি অ্যান্ড এলসিএম, যাকে আমরা গসাগু লসাগু বলি, তাই না? জিসিডি হচ্ছে এলসিএম। ওকে, চলো। তো আমরা বেসিক্যালি ইন্টিজার নাম্বারের জন্যই আমরা জিসিডি বা এলসিএম আমরা ফাইন্ড আউট করতে পারি। তো আমাকে জিসিডি এলসিএম করার জন্য আমার অ্যাটলিস্ট দুটো নাম্বার আমাদের দরকার, তাই না? দুটো নাম্বার আমাদের দরকার। তো আমি প্রথম নাম্বারটাকে রাখবো হয়তো নাম্বার 1 বলে একটা ভেরিয়েবলের মধ্যে, আর সেকেন্ড নাম্বারটাকে রাখবো আমি নাম্বার 2 এর মধ্যে, 2 বলে একটা ভেরিয়েবলের মধ্যে। নাম 1 আর নাম 2 দুটো ভেরিয়েবল নেব, তার মধ্যে আমার ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার থাকবে, ঠিক আছে? না, ধরে নেওয়া যাক যে আমি প্রথম তোমার দুটো নাম্বার নিয়েছি, একটা তোমার ধরে নাও হয়তো নিয়েছি 12, আর একটা তোমার ধরে নিয়েছি হয়তো 15। ওকে, 12 নিয়েছি আর 12 আর 15 নিয়েছি, 12 আর 15 নিয়েছি। তো আমরা জানি যে জিসিডি করার জন্য বেসিক্যালি আমরা মডুলার ডিভিশন অপারেশনস করে আমরা জিসিডিটাকে আমরা মানে পারফর্ম করব আমাদের এই লজিকে। তো একটা হচ্ছে নিউমারেটর, একটা হচ্ছে ডিনোমিনেটর, এটা আমরা জানি তো সবাই, তাই না? নিউমারেটর আর ডিনোমিনেটরের কনসেপ্ট আমরা সবাই জানি তো, ইয়েস অর নো? আমরা যাকে ভাগ করি যা দিয়ে ভাগ করি, তাই না? যাকে ভাগ করছি আর যা দিয়ে ভাগ করছি, সবসময় কিন্তু আমার নিউমারেটর কিন্তু সবসময় তোমার বড় হতে হবে, তাই না? সবসময় বড় হতে হবে। ওকে, আর ডিনোমিনেটর আমার সবসময় ছোট হতে হবে আমাদের জিসিডির ক্ষেত্রে। যাই হোক, তো এবার ধরুন আমি এই নাম্বার 1 আর নাম্বার 2 এর যদি তোমার জিসিডি ক্যালকুলেট করি, আমাকে বলো তো 12 আর 15 তোমার যদি জিসিডি করা হয় তা তোমার কত আসে, কত অ্যান্সার আসবে? 12 আর 15 তোমার জিসিডি করলে কত আসবে বলো? বারো আর 15 তোমার জিসিডি করলে কত আসবে? হ্যাঁ, 3
আসবে বলছো তো? 3 তো? ইয়েস অর নো? 3 তো? হ্যাঁ স্যার। 3 আসবে। তো আমরা কেমন করে পেলাম 3টাকে? 12 আর 15কে আমরা জিসিডি করে আমরা কেমন করে 3টা পেলাম? আমাদের ধরে নাও প্রথমে হয়তো আমি ধরলাম যে আমার হচ্ছে নিউমারেটরটা তোমার হচ্ছে ধরে নাও হয়তো 12, আর না ফার্স্ট আমি তোমার ধরছি তো আমাদের নিউমারেটর তোমার হচ্ছে তোমার 15, আর ডিনোমিনেটর তোমার হচ্ছে তোমার ধরে নাও 12। ডিনোমিনেটর আমি যখন DEN দিয়ে ডিনোট করছি তোমার ধরে নাও এটা হচ্ছে তোমার 12। ফার্স্ট আমি দেখো একটা মডুলার ডিভিশন অপারেশনস করছি, 15 মডুলার ডিভিশন 12, তাই না? তো 15কে 12 দিয়ে মডুলার ডিভিশন করলে কত আসে না? 3 আসে। 3 আসে। এবার এই যে যাকে আমি তোমার দেখো ধরেছি ডিনোমিনেটর 12, তাকে আমি এখন 3 দিয়ে মডুলার ডিভিশন করছি। যদি তোমার 0 হয়ে যায়, রেজাল্ট আমার এখানে 0 হয়ে যাচ্ছে, যদি তোমার 0 হয়ে যায় তাহলে কিন্তু এই 3টাই হচ্ছে আমাদের তার জিসিডি। তো এই কনসেপ্টটাকে আমরা অ্যাপ্লাই করব। ওকে, এবার সবসময় কি হয় না, ধরো না আমার এখানে নাম্বার 1 এর মধ্যে 12 আছে, নাম্বার 2 এর মধ্যে তোমার 15 আছে, তো আমাকে অবভিয়াসলি আমাকে নিউমেটারের মধ্যে আমাকে 15কে রাখতে হবে, আমাকে ডিনোমিনেটরের মধ্যে আমাকে 12কে রাখতে হবে। তাহলে আমি ফার্স্টে চেক করব যে এই নাম্বারটা বড় না এই নাম্বারটা বড়। যদি তোমার এই নাম্বার যদি তোমার বড় হয় তাহলে কোনো সমস্যা নেই, যদি তোমার এই নাম্বার যদি ছোট হয় আমরা কিন্তু তখন কিন্তু আমার নিউমেটারের মধ্যে কিন্তু এই নাম্বারটাকে রাখবো। তো সেই চেকটা কিন্তু ফার্স্ট আমরা করে নেবো। আর যখনই আমি তোমার জিসিডি পেয়ে গেলাম, আমাদের এলসিএম করতে কোনো সমস্যা নেই। আমি দেখো জিসিডি পেয়েছি এখন 3, আমাদের এখানে তোমার 3 পেলাম জিসিডি। আমি যখন এলসিএম বের করতে চাই তাহলে এলসিএম একটা ফর্মুলাই আছে যে নাম্বার 1 মাল্টিপ্লাই বাই নাম্বার 2 ডিভাইডেড বাই জিসিডি, তাই তো? নাম্বার 1 কত আছে? 12 আছে। নাম্বার 2 কত আছে? 15 আছে। তাহলে 12 ইন্টু 15 বাই 3, তাহলে কত আসছে এখানে? দেখো 60 আসছে, মানে 180 বাই 3। তাহলে 12 আর 15 তুমি যদি এলসিএম করো বা লসাগু করো তোমার 60 আসবে। তো আমাকে জিসিটা আমাকে বের করতে হবে, যেমন মানে অ্যাট এনি কস্ট, দেন তারপরে আমরা এই কাজটাকে আমরা খুব সহজেই করতে পারবো। ওকে, আর এই রিমাইন্ডারটা যতক্ষণ না পর্যন্ত আমার 0 আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে অপারেশনসটাকে বারবার আমাকে পারফর্ম করতে হবে। এটা হচ্ছে আমার মেন কনসেপ্ট। তো এটাকে যদি আমরা আমরা দেখি এটা প্রোগ্রামিং প্রবলেম দিয়ে, সিম্পল একটা প্রোগ্রামিং প্রবলেম দিয়ে যদি দেখি, না ধরে নাও আমার এখানে ফার্স্ট আমার ধরে নাও হেডার ফাইল আছে, আমি ইন্ট মেন দিয়ে স্টার্ট করছি আমার প্রোগ্রামটা। ইন্ট মেন দিয়ে স্টার্ট করলাম। আমার এখানে ভেরিয়েবল ডিক্লারেশনের পার্টটা আমি ফার্স্ট করে নিচ্ছি। না নাম্বার 1 যার মধ্যে নাম্বারটাকে নেব, ফার্স্ট নাম্বার নেব, নাম্বার 2 এর মধ্যে আমরা সেকেন্ড নাম্বার নেব। আমার জিসিডি একটা ভেরিয়েবল কনসিডার করছি যার মধ্যে তোমার জিসিডিটাকে রাখবো, আর এলসিএম আমার একটা ভেরিয়েবল যার মধ্যে আমরা এলসিএমটাকে ক্যালকুলেট করে রাখবো। আর আমার রিমাইন্ডারের জন্য আমরা আর নিচ্ছি, আরটা হচ্ছে রিমাইন্ডার, আর নিউমেরেটর থাকবে আর তোমার থাকবে ডিনোমিনেটর। ওকে, আমি তো ফার্স্ট দিলাম নিউমেরেটর মানে হচ্ছে NUM নিচ্ছি, আর তোমার একটা নিচ্ছি তোমার ডিনোমিনেটর DEN নিচ্ছি, ডিনোমিনেটর। এই আমার ভেরিয়েবল ডিক্লারেশন। ওকে, এই হচ্ছে আমার ভেরিয়েবল ডিক্লারেশন। আমি এখন দুটো নাম্বারকে ইউজারের কাছ থেকে ইনপুট নেব, প্রিন্ট করে আমি ফার্স্টে ইনপুট নিচ্ছি। আমি ফার্স্টে বলছি এন্টার টু নাম্বারস, দেন তাকে আমরা স্ক্যান করছি নাম্বার 1 আর নাম্বার 2 এর মধ্যে। স্ক্যান এফ %d, আবার %d, অ্যাম্পারসেন্ড নাম্বার 1 আর হচ্ছে অ্যাম্পারসেন্ড নাম্বার 2। নাম্বার 1 আর নাম্বার 2টাকে ফার্স্ট আমরা ইনপুট নিলাম ইউজারের থেকে। আমি এবার ফার্স্টে তোমার ইনপুটটা নেওয়ার পর আমি নিউমেরেটরের মধ্যে সবসময় লার্জেস্ট নাম্বারটাকে রাখবো। তার জন্য কি করছি? NUM ইকুয়ালস টু নাম্বার 1 গ্রেটার দেন যদি নাম্বার 2 হয়, আমি এখানে কন্ডিশন অপারেটর তোমার চেক করছি যে কোনটা গ্রেটার, তাকে আমি কিন্তু রাখবো আমার নিউমেরেটরের মধ্যে। নাম্বার 1 গ্রেটার দেন যদি নাম্বার 2 হয়, দেন আমি তোমাদের দেখো একটা তোমার কন্ডিশন অপারেটর অ্যাপ্লাই করছি কোশ্চেন মার্ক, তাহলে নাম্বার 1টা কি আমার স্টোর হবে নিউমেরেটরের মধ্যে, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে কিন্তু নাম্বার 2টা কি আমার স্টোর হবে আমার নিউমেরেটরের মধ্যে। ঠিক আছে? তা তুমি ধরো 12 আর 15 তুমি হয়তো ইনপুট দিয়েছো, নাম্বার 1টা 12 আর নাম্বার 2 ধরো 15, তাহলে এখন 12 গ্রেটার দেন 15, কন্ডিশনটা ফলস। যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে তোমার নাম্বার 2টা কি তোমার স্টোর হবে কার মধ্যে? নিউমেরেটরের মধ্যে স্টোর হবে।
তো নাম্বার 2 এর মধ্যে কি আছে 15 আছে, তো এখন তোমার কিন্তু নিউমারেটর তোমার কিন্তু এখন 15। ওকে, তো সেই কাজটা আমরা করে নিচ্ছি। আর আমি এখানে আরেকটা কাজ করে নিচ্ছি, তোমার তাকে আমরা তোমার সেট করব অ্যাজ আ ডিনোমিনেটর, সবসময় তোমার স্মলেস্ট নাম্বার হবে। তোমার কি লিখছি না, ডিনোমিনেটর ইকুয়ালস টু, তার রিভার্স কন্ডিশন আমি এখানে অ্যাপ্লাই করছি, নাম্বার 1 লেস দেন যদি নাম্বার 2 হয় তাহলে আমরা নাম্বার 1টাকে রাখবো, আর না হলে আমরা নাম্বার 2টাকে রাখবো। মানে আমি এখানে তোমার সেট করে নিলাম যে নিউমিনেটরের মধ্যে আমরা সবসময় গ্রেটেস্ট নাম্বারটাকে রাখবো, আর ডিনোমিনেটরের মধ্যে আমরা সবসময় স্মলেস্ট নাম্বারটাকে রাখবো। তখন সেট হয়ে গেছে, দিয়ে আমরা একবার রিমাইন্ডারটাকে ক্যালকুলেট করে নিই। আর ইকুয়ালস টু নিউমিনেটর মডুলার ডিভিশন ডিনোমিনেটর। ওকে, মানে আমি প্রথমে দেখো, আমি ধরো তুমি নাম্বার 1 এর মধ্যে আমি ফার্স্টে নিয়েছিলাম 12 ইনপুট নিয়েছি ইউজারের থেকে, আর নাম্বার 2 এর মধ্যে ধরো ইনপুট নিয়েছি তোমার 15। ওকে, তাহলে এখন দেখো আমার এই দুটো অপারেশনস পারফর্ম হওয়ার পর এখন অবভিয়াসলি আমার নিউমিনেটরের মধ্যে তোমার স্টোর হয়ে গেছে 15, আর আমার ডিনোমিনেটরের মধ্যে তোমার স্টোর হয়ে গেছে কিন্তু 12। আমি এখন কি করছি না, আর ইজ ইকুয়াল টু নিউমিনেটর মডুলার ডিভিশন ডিনোমিনেটর, তাহলে এখন কি হচ্ছে না 15 মডুলার ডিভিশন 12। তাহলে এখন তোমার আর এর মধ্যে কি থাকছে স্টোর না 3 থাকছে, এখন আর এর মধ্যে তোমার স্টোর থাকে 3, আর ইজ ইকুয়াল এখন 3। এই অবস্থায় আমি এবার চেক করছি কন্ডিশনস, যে হোয়াইল আর নট ইকুয়ালস টু 0। আমার যে সবসময় যে তোমার আটটা যে আমি যে তোমার ধরো 3 পাবো তা তো নয়, আমার তো অন্য কোনো ভ্যালু আসতে পারে। তো তখন কি হবে, যদি তোমার আর যদি তোমার নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে এখন তখন আটটা তোমার 3, তাহলে তখন 3 নট ইকুয়ালস টু 0। তার জন্য আমরা কি করছি, তার জন্য আমরা দেখো করছি নিউমারেটর ইকুয়ালস টু ডিনোমিনেটর, ওকে, সেমিক্লোন, ডিনোমিনেটর ইকুয়ালস টু রিমাইন্ডার, ডিনোমিনেটর ইকুয়ালস টু রিমাইন্ডার মানে হচ্ছে আর। আমি আবার ক্যালকুলেট করছি রিমাইন্ডার ইকুয়ালস টু নিউমারেটর মডুলার ডিভিশন ডিনোমিনেটর। আমি এটাকে এক্সাম্পল দিয়ে দেখাবো। ওকে, সেমিক্লোন দিয়ে আমি তোমার এখানে হোয়াইলটাকে শেষ করে দিলাম। তাহলে কি হলো কেসটা না, আর তোমার এখন দেখো 3, তাহলে 3 নট ইকুয়ালস টু 0, কন্ডিশনটা কিন্তু এখন ট্রু, 3 নট ইকুয়ালস টু 0। তাহলে এমইউএম ইকুয়ালস টু ডিএন, তাহলে এমইউএম এর মধ্যে কি আছে না, এমইউএম এর তোমার দেখো কি আছে, এখন দেখো 15 আছে, আর ডিএন এর মধ্যে তোমার কি আছে 12 আছে। আমি তো সেই দেখো 12টাকে আমি এখন কার মধ্যে রাখছি না, আমি এখন রাখছি দেখো নিউমিনেটরের মধ্যে, তাহলে নিউমিনেটর ইকুয়ালস টু এখন 12। ওকে, আর তোমার ডেন ইকুয়ালস টু কি লিখেছি আর লিখেছি, তাহলে আর এর মধ্যে কি আছে 3 আছে, তাহলে এখন তোমার ডিনোমিনেটর তোমার কত হয়ে গেল দেখো 3, ডিনোমিনেটর ইকুয়ালস টু এখন তোমার দেখো 3। ওকে, এবার দেখো তোমার নিউমিনেটর মডুলার ডিভিশন ডিনোমিনেটর, তাহলে 12 মডুলার ডিভিশন 3 কত আসছে, 8টা কত আসছে 0 আসছে, রিমাইন্ডার 0। আবার যাচ্ছে হোয়াইলের কাছে আর ইজ ইকুয়াল টু 0 নিয়ে, দেখো 0 নট ইকুয়ালস টু 0, কন্ডিশনটা কিন্তু ফলস, আমাকে হোয়াইল থেকে বাইরে বের করে দিল। আমি তখন কি করছি, বাইরে গিয়ে তোমার জাস্ট লিখে দিচ্ছি জিসিডি ইকুয়ালস টু আর, জিসিডি ইকুয়ালস টু আর লিখবো না, জিসিডি ইকুয়ালস তোমার ডিনোমিনেটর ডিইএন, তার মধ্যে কি আছে দেখো 3 আছে, তাহলে এখন তোমার জিসিডি কত হয়ে গেল 3 হয়ে গেল। আর যখনই তোমার আমি তোমার পেয়ে গেলাম, যখন তোমার পেয়ে গেলাম তোমার জিসিডি, আমি তখন তোমার ক্যালকুলেট করে নিচ্ছি এলসিএমটাকে। তো সো এলসিএম ইকুয়ালস টু নাম্বার 1 মাল্টিপ্লাই বাই নাম্বার 2 ডিভাইডেড বাই জিসিডি, ডিভাইডেড বাই জিসিডি। তাহলে এখন 15 ইন্টু 12 ইন্টু 15 বাই 3, তো কোনো কথা তোমার দেখো 60 আসবে, 180 বাই 3 করলে তোমার 60 আসবে। আমি এবার প্রিন্ট এফ করবো জিসিডির ভ্যালু, আমি এবার প্রিন্ট করবো এলসিএম এর ভ্যালু। প্রিন্ট এফ জিসিডি অফ 2 নাম্বারস, জিসিডি অফ 2 নাম্বারস ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি, কমা দিয়ে তোমার ডিসপ্লে করছি জিসিডির ভ্যালু, আর তারপরে প্রিন্ট এফ আমি তোমার ডিসপ্লে করবো এলসিএম এর ভ্যালু। প্রিন্ট এফ এলসিএম অফ 2 নাম্বারস, LCM of 2 numbers equals to percentage d, কমা দিয়ে তোমার এখানে ডিসপ্লে করছি LCM এর ভ্যালু। ওকে, লাস্ট তোমার রিটার্ন 0 করে আমি এবার কোডটাকে শেষ করে দিলাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার কোড, যে আমরা তুমি এবার যে কোনো নাম্বার তুমি অ্যাপ্লাই করো না কেন এলসিএম জিসিডি বের করার জন্য, তুমি যে কোনো দুটো নাম্বার তুমি অ্যাপ্লাই করো না কেন, তোমার কিন্তু এটা কোনো বাউন্ডেশনস নয় যে তুমি ফার্স্টে স্মলার নাম্বার দেবে না তুমি লার্জেস্ট নাম্বার দেবে, এটা কিন্তু কোনো বাউন্ডেশন। তুমি যদি স্মলার দাও, তুমি যদি 3 12 দাও, ও কিন্তু 12 3 করে দেবে। ওকে, তুমি যদি তোমার 10 15 দাও, ও কিন্তু তোমার 15 10 করে দেবে। তুমি যদি 8 9 দাও, ও কিন্তু তোমার 10 9 করে দেবে। তুমি যেমন নাম্বার দেবে তার রেসপেক্টে কিন্তু ফার্স্টে ও ওই গেটার কিনা চেক করে কিন্তু নিউমিনেটরের মধ্যে সবসময় কিন্তু লার্জেস্ট নাম্বার থাকবে, আর তোমার ডিনোমিনেটরের মধ্যে সবসময় তোমার স্মলেস্ট নাম্বার থাকবে। দেন ও কিন্তু তোমার মডুলার ডিভিশন করে ওর তারপরে বাকি যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু ও অ্যাকর্ডিংলি কমপ্লিট করছে। ঠিক আছে, বোঝা গেল সবাই এটা?
কিভাবে কাজটা করলাম বোঝা গেল সবার? বলো, রিপ্লাই করো। হ্যাঁ স্যার। যেটা নিউমিনেটর ইকুয়ালস টু ডিনোমিনেটর করেছেন ওটা একটু বলেন তো আবার। হ্যাঁ বলবো। আমি যখনই 8টাকে ক্যালকুলেট করার পর আমি দেখো 8টা এখানে 3 পেয়েছি, কারণ দেখো 15কে আমি 12 দিয়ে মানে মডুলার ডিভিশন করে আমি 8টা 3 পেয়েছি। এবার আমার এই রিমাইন্ডার তোমার যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে এখন তোমার দেখো 3টা নট ইকুয়ালস টু 0। আমি তখন হোয়াইলের মধ্যে তোমার ঢুকে কি করছি না, এই যে তোমার যে ডিনোমিনেটরে যে তোমার যে ভ্যালুটা আছে তাকে আমি তোমার স্টোর করে দিচ্ছি নিউমিনেটরের মধ্যে। আমার ডিনোমিনেটরের মধ্যে কি আছে না 12 আছে, আমি এখন তাকে তোমার কার মধ্যে রাখলাম না, আমি রাখলাম নিউমিনেটরের মধ্যে। তাহলে এখন তোমার দেখো তো এটা কিন্তু এখন তোমার 12 হয়ে গেছে, নিউমিনেটর ইকুয়ালস টু কিন্তু এখন 12। আর ডেন ইকুয়ালস টু কি করেছে আর করেছে, আর মধ্যে কি আছে 3 আছে, তাহলে আমার দেখো কিন্তু এখন ডিনোমিনেটর কিন্তু এখন তোমার হচ্ছে 3। ওকে, ডেন সমান কিন্তু এখন তোমার 3। আমি তোমার আবার ক্যালকুলেট করছি আর ইজ ইকুয়াল টু নিউমিনেটর মডুলার ডিভিশন ডিনোমিনেটর, তার মানে 12/3। মানে অ্যাকচুয়ালি কিভাবে হয় কাজটা, দেখো আমি 12কে দেখো আমি 15 দিয়ে ভাগ করছি, 15কে আমি 12 দিয়ে ভাগ করছি, ঠিক আছে, 12 একে 12, দেখো 3 পাচ্ছি রিমাইন্ডার। আমি এই 3 দিয়ে আমি কিন্তু দেখো একে ভাগ করব, তাই না? তাই এটা আমার কি, এটা তো আমার ডিনোমিনেটর, তাই না? আর এটা আমার হচ্ছে নিউমিনেটর। ওকে, তাহলে আমি এখন 3 দিয়ে কিন্তু আবার 12কে ভাগ করবো, 3 4 12, আমি তখন কি পাচ্ছি, এখন ভাগশেষটা কি পাচ্ছি না 0 পাচ্ছি। আমি যখনই তোমার 0 পেলাম আমি তখন কিন্তু স্টপ হয়ে গেলাম। আমার তখনই কিন্তু তোমার দেখো এই যে তোমার যে এখন যে তোমার যে ডেনটা হয়েছে 3, তোমার এখন তো ডেন সেটা, তাহলে তোমার কি করছি না জিসিডি ইকুয়ালস টু 10 করে দিচ্ছি। ওকে, জিসিডি ইকুয়ালস টু 10 করে দিচ্ছি। এই কাজটাকে করার জন্য কিন্তু আমরা এখানে হোয়াইল দিয়ে একটা লজিককে এখানে ইমপ্লিমেন্ট করেছি। তাহলে আর যখন নট ইকুয়ালস টু যখন 0, তখন দেখো তোমার নিউমিনেটর ইকুয়ালস টু ডিনোমিনেটর, তার মানে এখন ডিনোমিনেটর মধ্যে কি আছে না তোমার এখন 12 আছে, তাহলে তখন এখন তোমার কিন্তু তখন এন ইউএম কিন্তু এখন 12। আর ডেন ইকুয়ালস টু আর করেছি, তার আর মধ্যে কি আছে 3 আছে, তখন দেখো তোমার ডেন ইকুয়ালস টু তোমার 3 দিয়ে আর ইজ ইকুয়াল টু নিউমিনেটর মডুলার ডিভিশন ডিনোমিনেটর, মানে 12 মডুলার ডিভিশন 3, আমি কি পাচ্ছি 8টা তোমার 0 পাচ্ছি। তো আবার যখন যাচ্ছে তোমার যখন যাচ্ছে হোয়াইলের কাছে, তখন দেখো 0 নট ইকুয়ালস টু 0 কন্ডিশনটা ফলস, বাইরে বেরিয়ে চলে আসছে। আমি তখন কি করেছি জিসিডি ইকুয়ালস টু 10 করে নিয়েছি। তো ডেনের মধ্যে কি আছে না তোমার দেখো 3 আছে ডেনের মধ্যে, তখন তোমার কিন্তু জিসিডি ইকুয়ালস টু এখন 3 হয়ে গেল। আর এলসিএম সমান 12 ইন্টু 15/3 মানে সমান 60 পেলাম। আমি ডিসপ্লে করে দিলাম জিসিডি আর এলসিএম কে। ঠিক আছে, বোঝা গেছে? ইয়েস স্যার। তা আমরা এই যে পোর্শনটা আমি প্রথমে করেছি, এটা কিন্তু অনেক প্রোগ্রামে কিন্তু এই পোর্শনটা কিন্তু করে না, জাস্ট তোমার এই হোয়াইল থেকে স্টার্ট করে। এখানে তোমার একবার এটাকে বের করে নিয়ে তোমার হোয়াইল থেকে স্টার্ট করে। মানে আমি তোমার চেয়েছি যে যদি কোনো ইউজার ধরো ফার্স্টে 12 দিল, তারপর ধরো 15 দিল, যদি তুমি ধরো 12 মডুলার ডিভিশন যদি 15 করতে চাই না, কিন্তু তোমার দেখো 12 চলে আসবে, তোমার কিন্তু কারেক্ট অ্যান্সার আসবে না। তার জন্য কি করেছি না 15কে আমি 12 দিতে আমি চাইছি মডুলার ডিভিশন করতে। তার জন্য আমরা সবসময় তোমার এনইউএম এর মধ্যে আমরা বড় নাম্বারটাকে রাখার চেষ্টা করেছি, আর ডিনোমিনেটরের মধ্যে কিন্তু আমরা সবসময় স্মলেস্ট নাম্বারটাকে রাখার চেষ্টা করেছি। তার জন্য কিন্তু আমাকে এই কাজটা আমাকে এক্সট্রা করতে হয়েছে, এই পার্টটা কিন্তু আমরা এক্সট্রা করেছি যে সবসময় আমার লার্জেস্ট নাম্বার থাকবে তোমার নিউমিনেটরের মধ্যে, আর আমার স্মলেস্ট নাম্বার তোমার থাকবে ডিনোমিনেটরের মধ্যে, তুমি যেমনই ইনপুট দাও না কেন। ওকে, তো এই হচ্ছে আমাদের জিসিডি এলসিএম এর প্রোগ্রাম। এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং প্রোগ্রাম বা খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম কিন্তু জিসিডি এলসিএম। তো আজকে আমরা যতগুলো প্রোগ্রাম করেছি প্রত্যেকটা প্রোগ্রামই কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, প্রত্যেকটা প্রোগ্রামই কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য তোমার যে কোনো একটা আসতে পারে পরীক্ষায়। তো আমার তো মনে হয় হোয়াইল লুপ থেকে এরপরে বাকি যে প্রোগ্রামিং গুলো তোমরা পড়বে বা যে প্রোগ্রামিং গুলো হোয়াইল লুপ থেকে আরো হয়তো মানে পরীক্ষায় হয়তো আসে না, তোমরা যদি আগের বারে সি এর কোশ্চেনটা যদি একটু ওপেন করো, আগের বারে সি এর কোশ্চেনটা আমি তো গ্রুপে শেয়ার করেছি, আগেও করেছি আজকেও করেছি। তো সি এর কোশ্চেনটা যদি একটু তোমরা শেয়ার মানে একটু যদি ওপেন করো, তাহলে আমরা দেখবো যে হোয়াইল লুপ থেকে কি প্রোগ্রাম এসছে। সি এর প্রোগ্রাম কোশ্চেনটা একবার ওপেন করো কেউ একটা, যে আমাকে বলো কি কোশ্চেন এসছে আগের বারে, কি কোশ্চেন এসছে আগের বারে আমাকে একটু বলো দেখি। আমি যে কোশ্চেনটা কোন গ্রুপে শেয়ার করেছি, তোমাদের কোন গ্রুপে শেয়ার করেছি সি এর আমি আজকে স্যার থার্ড সেমি গ্রুপটাতে যেটা আগে থেকেই ছিল। হ্যাঁ থার্ড সেমি গ্রুপটাতে, হ্যাঁ আসলে তারপর অনেকগুলো চ্যাট হয়ে গেছে, ওটা দেখতে পাচ্ছি না। ওকে,
দেখো আমি সবাই তোমরা দেখতে পারো, আমি সি এর কোশ্চেনে এসছি। এখান থেকে কিন্তু তোমার হোয়াইলের রেসপেক্টে সেইভাবে কোনো প্রোগ্রাম, হ্যাঁ দিয়ে তো ফার্স্ট প্রোগ্রামই তোমার আছে, রাইট এ প্রোগ্রাম ইন সি টু ফাইন্ড দ্য জিসিটি অফ টু নাম্বারস, জিসিটি অফ টু নাম্বারস, ফার্স্ট প্রোগ্রাম আছে জিসিটি অফ টু নাম্বারস। ওকে, আর ডিফারেন্সিয়েট বিটুইন ফর অ্যান্ড হোয়াইল লুপ ইউজিং সুটেবল এক্সাম্পল, ফরের সাথে হোয়াইলের ডিফারেন্সিয়েট করতে হবে সুটেবল এক্সাম্পল দিয়ে। তো ফর লুপের সিনট্যাক্স দেখাবে, হোয়াইল লুপের সিনট্যাক্স দেখাবে, ফর লুপের কাজ বলবে, হোয়াইল লুপের কাজ বলবে, মোরালেস সেম। আমি ফর লুপে আমি হোয়াইলের যে তোমার পয়েন্টগুলো বলেছিলাম ইম্পর্টেন্ট পয়েন্ট, সেগুলোকে এমফাসিস করবে, আর একটা ফরের একটা এক্সাম্পল দেবে, যে কোনো একটা কোনো প্রোগ্রামিং এক্সাম্পলই দেবে ফর দিয়ে, আর হোয়াইল একটা কোনো এক্সাম্পল দেবে, তো ওটাও সলভ হয়ে গেল। আর যেটা এবারে যেটা পরীক্ষায় আসবে সে কিন্তু তোমার হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে ডিফারেন্স আসবে, হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে ডিফারেন্স আসবে। তো আমরা ডু হোয়াইলটা পড়লে আমরা ডু হোয়াইলের সঙ্গে তোমার ডিফারেন্সিয়েট করতে পারবো। তো ডু হোয়াইলটা আমি শেয়ার করবো, একটা ভিডিও শেয়ার করবো, একটু দেখবে ডু হোয়াইল লুপের কনসেপ্টটা, আর সেখানে তোমার ডিফারেন্সটাও আছে। কারণ ডু হোয়াইল লুপে তোমার কিন্তু মানে এক্সিট করার সময় কন্ডিশনটা চেক হয়। আমি একটু জাস্ট স্ন্যাপ দেখাবো ডু হোয়াইল লুপে। আর এই ধরনের কিন্তু প্রোগ্রামিং কিন্তু আগের বারে আসেনি, কিন্তু তোমাদের আসবে এই ধরনের প্রোগ্রামিং। ওকে, আর এবারে কিন্তু পরীক্ষায় আসবে। আর এখানে দেখো তোমার 2 নম্বরে আরেকটা প্রোগ্রাম দেওয়া আছে, যে রাইট আ প্রোগ্রাম ইন সি টু চেক হোয়েদার এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 5 or 11 অর নট, 5 or 11 অর নট। এটা পারবে করতে? যেটা এসছে 2 নম্বরের সেকেন্ড প্রোগ্রাম যেটা এসছে, যে একটা নাম্বার তোমাকে, একটা নাম্বার নিলে ধরে নাও, সাপোজ ধরে নাও নাম্বার তোমার ধরে নাও হয়তো 55, তো এই 55 কে তুমি 5 দিয়ে ভাগ করে দেখো কিন্তু ডিভিজিবল। ওকে, 5 দিয়ে কিন্তু ডিভিজিবল, আর তোমার তার সঙ্গে সঙ্গে কিন্তু 11 দিয়েও কিন্তু ডিভিজিবল এই নাম্বারটা। তোমাকে 55 অ্যান্ড 5 অ্যান্ড 11 বলেছে, মানে তোমাকে একটা এমন নাম্বার নিতে হবে যে নাম্বারটা তোমার ডিভিজিবল বাই 5 অ্যান্ড ডিভিজিবল বাই 11। ওকে, তাহলে যদি তুমি 55 ইনপুট নাও তখন তোমাকে দেখাবে যে দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই 5 অ্যান্ড 11, আর যদি তুমি ধরো 57 নাও তখন তোমাকে দেখাবে দিস নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 5 অ্যান্ড 11। ওকে, তো এটা আমরা কিভাবে করবো এই কাজটা? এটা সিম্পল, এটা ইফ দিয়ে কাজটা হয়ে যাবে, এটা সিম্পল ইফ দিয়ে কিন্তু কাজটা হয়ে যাবে। ওকে, ধরে নাও n ইজ ইকুয়াল টু তুমি নিয়েছো 55, এর মধ্যে তুমি ইনপুট নিয়েছো, এবার তুমি দেখো চেক করছো ইফ দিয়ে, যে ইফ n মডুলার ডিভিশন 5 ডাবল ইকুয়ালস টু 0, লজিক্যাল অ্যান্ড অপারেটর, কেন আমাকে দেখো অ্যান্ড বলা আছে, যে 5 দিয়েও ভাগ করে মিলতে হবে, আবার 11 দিয়েও ভাগ করে মিলতে হবে, অ্যান্ড n মডুলার ডিভিশন 11 ডাবল ইকুয়ালস টু 0। যদি কন্ডিশনটা হোল্ড করে তাহলে আমি এখানে প্রিন্ট করব, আমি এখানে প্রিন্টএফ লিখবো দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই 5 অ্যান্ড 11, আর এলস এর মধ্যে আমি প্রিন্ট করব দিস নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 5 অ্যান্ড 11। এই তো হয়ে গেল। আর যদি তোমাকে বলতো যে রাইট আ প্রোগ্রাম to check whether a number is divisible by 5 or 11, 5 or 11 or not, তখন তুমি কিন্তু এখানে ইউজ করতে লজিক্যাল অর অপারেটর, যে কোনো একটা ভাগ করে মিললেই তোমাকে বলতে হবে যে নাম্বারটা 5 দিয়ে ভাগ করে মিলেছে অর এই 11 দিয়ে ভাগ করে মিলেছে। ওকে, তো এটা কিন্তু খুব সিম্পল প্রোগ্রাম, এটা তোমার 4 নাম্বার দেওয়া আছে, 4 লাইন 5 লাইনের একটা প্রোগ্রাম, 4 নাম্বার দেওয়া আছে। তো প্রোগ্রামিং গুলো কিন্তু খুব সহজ প্রোগ্রামিং আসে। আর 3 নম্বরে আরেকটা প্রোগ্রাম দিয়েছে, যে তোমাকে 5টা সাবজেক্টের মার্কসকে ইনপুট দিতে বলেছে, আর সেই 5টা সাবজেক্টের মার্কসকে ইনপুট নেওয়ার পর তাকে তোমাকে অ্যাভারেজ করতে হবে, অ্যাভারেজ করার পর তোমাকে ওই নেস্টেড ইফেলস দিয়ে তোমাকে চেক করতে হবে, যদি তোমার পার্সেন্টেজটা বা অ্যাভারেজ মার্কস যদি তোমার 90-র বেশি হয় তাকে তুমি প্রিন্ট করবে গ্রেড এ, এলসিপের মধ্যে আবার চেক করছো, যদি পার্সেন্টেজটা তোমার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 80 হয় তখন তাকে তুমি প্রিন্ট করছো গ্রেড বি, এইভাবে গ্রেড সি, গ্রেড ডি, গ্রেড ই প্রিন্ট করলে, আর যদি তোমার পার্সেন্টেজ মার্কস যদি তোমার লেস দেন 40 হয় এলস এর মধ্যে তুমি লিখলে হয়তো গ্রেড এফ। তুমি সিম্পল নেস্টেড ইফ এলস দিয়ে কিন্তু তোমার কাজটা হয়ে যাবে, খুব সিম্পলি কাজটা হয়ে যাবে। ওকে, বোঝা গেল? তো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ আ হোয়াইল লুপ। তো হোয়াইল লুপ দিয়ে আমরা যে কটা প্রোগ্রাম করেছি, তো প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম, তো পরীক্ষায় আসার কিন্তু তোমার চান্সেস আছে। তো এবারে হয়তো আগের বারে আসেনি, কিন্তু তার প্রিভিয়াস ইয়ারে যদি তুমি দেখো কোশ্চেন গুলো ফলো করে, তুমি দেখবে যে এই যে কটা প্রোগ্রাম করেছি তার মধ্যে কিন্তু তোমার প্রোগ্রাম থাকবে। ওকে, এলসিএম জিসিডি তো আমাদের এসছে আগের বছরে, তো আগের বারে এসছে বলে যে এবারে আসবে তা কিন্তু নয়, এবারেও আসতে পারে, এবারেও আসতে পারে। ওকে, আর আমি এখানে ডু হোয়াইলের একটা ছোট্ট কনসেপ্ট বলবো, খুব সিম্পল একটা কনসেপ্ট বলবো ডু হোয়াইল লুপের ক্ষেত্রে। ডু হোয়াইল লুপ আমি জাস্ট তোমার ডিফারেন্সটাকে দেখাবো ডু হোয়াইলের সঙ্গে তোমার ডু হোয়াইলের, আর কিছু। তো এর তোমার সিনট্যাক্সটা হচ্ছে, যেটা বলা হয় এক্সিট কন্ট্রোল লুপ।
কারণ ডু হোয়াইল লুপের ক্ষেত্রে কিন্তু তোমার ঢোকার সময় কোনো কন্ডিশন চেক হয় না, যখন তুমি লুপ থেকে যখন বেরিয়ে যাচ্ছ তখন কিন্তু তোমার কন্ডিশনটা চেক হয়। কেন, কেমন করে বলছি আমি, না ধরে নাও ডু হোয়াইল লুপে তোমার সিনট্যাক্সটা হচ্ছে এরকম যে ফার্স্ট তোমার থাকছে ইনিশিয়ালাইজেশন, যেমন তোমার তিনটে পার্ট, যেমন আমার লুপের ক্ষেত্রে তিনটে যেমন পার্ট, ইনিশিয়ালাইজেশন, তাও তোমাকে ডু দিয়ে, ডু এর সঙ্গে কিন্তু কোনো কন্ডিশন চেক হয় না, ডু তোমার কিন্তু সবার জন্য কিন্তু অ্যাকসেপ্টেবল। তোমার আই যদি তোমার ধরো 0 দিয়ে তুমি ইনিশিয়ালাইজ করো, বা আই ধরো তোমার হয়তো 5 দিয়ে ইনিশিয়ালাইজ করলে, বা তুমি 10 দিয়ে করলে, তো আই এর মান যাই হোক না কেন তুমি কিন্তু ডু এর মধ্যে তুমি ঢুকতে পারবে আই এর যে কোনো ভ্যালুর জন্য, বা আই কেন তুমি এবিসিডি কোনো ভেরিয়েবল নাও, ঠিক আছে। তো তোমার কিন্তু ডুতে তোমার ঢোকার জন্য কিন্তু কোনো কন্ডিশন চেক হয় না। দেন তোমার এখানে বডি অফ দ্য লুপ থাকছে, বডি থাকছে তোমার লুপের, তারপর তোমার এখানে থাকছে আপডেশন পার্ট, মানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট পার্ট। তারপর তোমার তুমি যখন ক্লোজ করছো ডুটাকে, ক্লোজ করার সময় কিন্তু গেটম্যানটা কিন্তু তোমার এই বাইরে বাইরে কিন্তু তোমার চুপ করে বসে আছে, এক্সিট তোমার যে মানে এক্সিটের তোমার যে রাস্তাটা তোমাকে সেখানে কিন্তু তোমার কিন্তু গেটম্যানটা বসে আছে, সে তোমার কিন্তু এখানে হোয়াইলের মধ্যে কন্ডিশন চেক করছে। যদি তোমার কন্ডিশনটা তোমার যদি ফলস হয়ে যায় তোমাকে আর ফার্দার তোমাকে ঢুকতে দেবে না, আর যদি তোমার কন্ডিশনটা ট্রু থাকে তোমার কিন্তু আবার তোমাকে কিন্তু ডু এর মধ্যে ঢুকতে দেবে। তার মানে দেখো যে যদি আমার কন্ডিশনটা ফলস হয় তাহলে কিন্তু আমি একবার কিন্তু এই ডু এর যে বডি পার্টটা বা লুপের যে বডি পার্টটা কিন্তু আমি একবার এক্সিকিউট করতে পারছি ইন কেস অফ ডু হোয়াইল লুপ, কিন্তু ইন কেস অফ হোয়াইল লুপ যদি আমার কন্ডিশন ফলস থাকে আমি কিন্তু একবারও ঢুকতে পারবো না। তো এটাই কিন্তু বেসিক ডিফারেন্স আমার হোয়াইলের সাথে তোমার ডু হোয়াইলের। ওকে, তাহলে আমি এখানে এক্সাম্পল নিই, দেখো ধরো নাও i is equal to 1 ডু, এখানে বডি দেওয়া আছে প্রিন্টএফ, গুড নাইট দেওয়া আছে, মেসেজ দেওয়া আছে গুড নাইট, জিএন করলাম, দিয়ে তোমার ধরো নাও এখানে তোমার দেওয়া আছে আই প্লাস প্লাস, দিয়ে তোমার একটা হোয়াইলের মধ্যে একটা কন্ডিশন দেওয়া আছে হোয়াইল আই লেস দেন অর ইকুয়ালস টু 0। ওকে, একটা কন্ডিশন দিয়ে তোমার কাছে সেমিক্লোন, কিন্তু মানে মাথায় রাখতে হবে যে হোয়াইলের পরে কিন্তু সেমিক্লোন হয় ডু হোয়াইল লুপে, কিন্তু আমি নর্মাল যখন আমি হোয়াইল লুপ যখন ব্যবহার করি তখন কিন্তু হোয়াইলের পরে আমাকে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করতে হয়, কিন্তু ইন কেস অফ ডু হোয়াইল লুপে কিন্তু দেখো হোয়াইলের পরে তোমার সেমিক্লোন থাকছে। ওকে, এটা কিন্তু খেয়াল করতে হবে। দেখো i is equal to 1 আছে, ইন্টিজার i is equal to 1, ডু দিয়ে তোমার ঢুকেছি প্রিন্টএফ জিএন, তাহলে i এর এখন মানটা হচ্ছে 1, আমি i is equal to 1 নিয়ে তোমার ডু এর মধ্যে ঢুকে পড়লাম, কেউ নেই এখানে তোমার চেক করার জন্য, মানে এন্ট্রির সময় কিন্তু কেউ নেই, কোনো গেটম্যান বসে নেই, আমি ঢুকে পড়লাম, আমি তোমার প্রিন্ট করে দিলাম আউটপুট স্ক্রিনে, তোমার প্রিন্ট করে দিলাম গুড নাইট, জিএন প্রিন্ট করে দিলাম, প্রিন্ট করার পর আই প্লাস প্লাস করে তোমার আই মানটাকে বাড়িয়ে তোমার 2 করে নিচ্ছি, 2 করে নিয়ে যখন বেরোতে যাচ্ছি তখন কিন্তু এখানে গেটম্যান বসে আছে, আমার কিন্তু চেক করছে 2 লেস দেন অর ইকুয়ালস টু 0, সে বলছে কন্ডিশন তো ফলস, আমার কিন্তু আর ফার্দার এখানে ঢুকতে দিল না। তাহলে আমি আমার একটা দেখো আই যখন 1, আমি একটা মানে ফলস ভ্যালু নিয়ে আমি কিন্তু তোমার লুপের মধ্যে ঢুকে পড়তে পারলাম, দিয়ে তোমার দেখো জিএনটাকে আমি এক্সিকিউটও করেছি একবার, দিয়ে আমাকে কিন্তু আর ঢোকার পারমিশন দিচ্ছে না। ওকে, এবার ধরে নাও যদি তোমার কন্ডিশনটা ট্রু হয়, সাপোজ ধরো i is equal to 1, তোমার ধরো কন্ডিশনটাকে আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি একটু, যে i less than or equals to 10, ওকে, i less than or equals to 10 করে দিলাম। ওকে, তাহলে আমার এই লুপটা কতবার এক্সিকিউট করবে, তাহলে আমার এই গুড নাইট যে মেসেজটা কতবার দেখাবে, যদি i is equal to 1 করি, i less than 10 করে দিই, 11 টাইমস। কেন কেন 11 টাইমস? লাস্টে কন্ডিশন চেকিং এর আগে প্রিন্ট হয়ে যাবে তার জন্য। হ্যাঁ স্যার 11 নম্বর কন্ডিশনটা চেক হবে তখন তো প্রিন্ট হয়ে যাবে, তারপর চেক হবে। কিন্তু যখন প্রথমবার যখন কন্ডিশনটা চেক হচ্ছে তখন তোমার তো 2 এর জন্য চেক হচ্ছে, এটা তো কই বললে না, আইটা 1 i প্লাস প্লাস করে 2 হওয়ার পরে তোমাকে চেক হচ্ছে কন্ডিশনসটা যে 2 লেস দ্যান অর ইকুয়ালস টু 10 কিনা, তাহলে 1 এর জন্য কোনো কন্ডিশন চেক হচ্ছে, তাহলে আমাকে গুড নাইটটা কিন্তু আমাকে 10 বারই দেখাবে, তাই না? ইয়েস অর নো? বুঝতে পারলে কিনা বলো? ধরো i is equal to 1, i is equal to 1 printf gn, আমাকে ফার্স্ট টাইম আমাকে 1 gn দেখিয়েছে, i প্লাস প্লাস আর তোমার বের হলো 2, দিয়ে যখন বেরিয়ে আসছে তখন কন্ডিশন চেক হচ্ছে যে 2 লেস দেন অর ইকুয়ালস টু 10 কিনা, ইয়েস কন্ডিশনটা ট্রু, আমাকে আবার ঢোকালো 2 এর মধ্যে, আবার printf gn, তখন তোমার আইটা কত হচ্ছে, প্লাস প্লাস করে 3 হচ্ছে, তখন চেক হচ্ছে 3 লেস দেন অর ইকুয়ালস টু 10। এবার যখন গেল তোমার 3 এর জন্য যখন যাচ্ছে তখন দেখো আবার printf gn, তোমার gn দেখালো, দিয়ে তোমার দেখো i কিন্তু 4,
ওকে, 4 লেস দেন অর ইকুয়ালস টু 10। আবার গেল 4 এর জন্য তোমার গেল প্রিন্ট হচ্ছে তোমার জিএন, আবার প্রিন্ট হলো আই প্লাস প্লাস, এটা তোমার বেটা কত হলো 5। 5 লেস দেন অর ইকুয়ালস টু 10 চেক হলো। আবার গেল তোমার 2 এর কাছে প্রিন্ট এফ জিএন, তোমাকে আবার দেখাচ্ছে জিএন, কমেন্ট লাইন বাই লাইন তোমাকে দেখাচ্ছে। আবার দেখো আই প্লাস প্লাস, তোমার এটা বের কত হলো 6, তো 6 লেস দেন অর ইকুয়ালস টু 10। আবার ট্রু কন্ডিশনটা আবার ঢুকলো, 2 দিয়ে আবার প্রিন্ট হলো তোমার জিএন, আবার জিএন প্রিন্ট হলো আই প্লাস প্লাস, তোমার এখন আর তোমার বের কথা তোমার দেখো 7। ওকে, আবার তখন দেখো 7ই তোমার গেল 7 লেস দেন অর ইকুয়ালস টু 10। আবার গেল তোমার 2 এর কাছে প্রিন্ট হলো তোমার জিএন, জিএন প্রিন্ট হলো আই প্লাস প্লাস, আর এটা বের কথা হলো 8 while 8 less than or equals to 10। আবার গেল তোমার 2 এর কাছে প্রিন্ট হলো জিএন, আবার জিএন প্রিন্ট হলো 8 এর জন্য, এই কথা হচ্ছে বের 9 9 less than or equals to 10। ওকে, আবার গেল তোমার 9 এর জন্য 9 less than or equals to 10, তোমার প্রিন্ট হলো, আবার দেখো প্রিন্ট হলো তোমার গুড নাইট। ওকে, দিয়ে 9 এ যখন তোমার গুণে যখন প্রিন্ট হলো তখন দেখো তোমার বের কথা হচ্ছে তোমার 10। ওকে, 10 তোমার এখানে হলো, তো 10 less than or equals to 10, আমাকে আবার দেখাচ্ছে গুড নাইট। ঠিক আছে, কভার হলো আমার, তার মানে কভার হলো। হচ্ছে 10 বার। আমি 2 থেকে স্টার্ট করেছি, তোমার দেখো তোমার কিন্তু দেখো 11 থেকে তোমার শেষ হচ্ছে কন্ডিশন চেক করাটা, আমার 10 বারই তো হচ্ছে, 2 থেকে আপ টু 11 পর্যন্ত। বলো, রিপ্লাই করো, ঠিক না ভুল? Yes, sir. তো আমার এবার তোমাকে এবার দেখতে হবে যে আমার সিচুয়েশন কোথায়, যে আমি কখন ডু হোয়াইল লুপটা ব্যবহার করবো। ধরো না, তো অনেক সময় এরকম হয় যে আমরা কোনো একটা পার্টিকুলার সাইটে গিয়ে হয়তো একটা কোনো সাইট ধরো আমাকে কোনো ভালো কোনো অফার দিচ্ছে, যে আমি কোনো একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ধরো হয়তো আমি একবারই আমার মেশিনে তোমার ফ্রিতে ইনস্টল করতে পারবো, তার পরের বার থেকে যখন ইনস্টল করতে যাব তখন কিন্তু সেই পার্টিকুলার সাইটে গেলে সে কিন্তু আমাকে পেমেন্ট অপশনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, যে তুমি পেমেন্ট করো, এত টাকা পেমেন্ট করো, তুমি একটা সাবস্ক্রিপশন নাও 1 বছরের, তারপরে তুমি এটাকে ইনস্টল করো। তাহলে সে কিন্তু আমাকে লোভটা ধরিয়ে দিল যে আমার এই অ্যান্টিভাইরাসটা কতটা ভালো। তারপরে যখন তুমি চাইছো সেটা কিন্তু তখন তুমি কিন্তু তখন টাকা লাগছে, হয়তো অনেকে তোমার চাচ্ছে সেখানে টাকা দিয়ে পেমেন্ট করে সেটাকে ইনস্টল করতে অ্যান্টিভাইরাসটা, বা ধরো নাকি হয়তো বেরিয়ে চলে আসছে। ওকে, সো এই ধরনের কোনো পারপাসে কিন্তু আমরা ডু হোয়াইলটাকে ব্যবহার করবো। আবার অনেক সময় কোনো মেনু ড্রিভেন প্রোগ্রামিং করার সময় কিন্তু আমাদের সুইচ কেসের সঙ্গে কিন্তু তোমার ডু হোয়াইলটাকে ব্যবহার করা হয়। ওকে, ধরো না হয়তো আমি এরকম কোনো একটা অপশন চাইছি যে প্রেস 1 ফর সামথিং, প্রেস 2 ফর সামথিং, প্রেস 3 ফর সামথিং, এবার ধরো হয়তো প্রেস একটা কোনো নাম্বারের জন্য হয়তো বললাম যে টু এক্সিট। তো একটা মেনু ড্রিভেন যখন কোনো প্রোগ্রামিং করবো তখন সেখানে আমাদের যদি কোনো কন্ডিশনটা ফলস হয় তখন তার রেসপেক্টে আমাদের একটা অ্যাকশন হবে, আর যদি তোমার কন্ডিশনটা ট্রু হয় তার এগেইনস্ট একটা অ্যাকশন হবে। ওকে, তো আমি চাইলে সেই পার্টিকুলার ভ্যালু দিয়ে আমি কোনো অ্যাকশন পারফর্ম করতে পারি, আর যদি না চাই আমি কিন্তু সেই পার্টিকুলার অন্য কোনো একটা ভ্যালু দিয়ে আমি কিন্তু সেখান থেকে কুইট করে বেরিয়ে চলে আসবো। তো ডু হোয়াইলে কিন্তু তোমার পারপাস কিন্তু এটাই। এবার পরীক্ষা তোমার যেটা আসে কিন্তু হোয়াইলের সঙ্গে তোমার ডু হোয়াইলের ডিফারেন্স, তখন কি লিখবো আমরা, হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে ডিফারেন্স আসলে আমরা কি লিখবো? আমরা প্রথমে তোমার ডিফারেন্স বলতে পারি যে হোয়াইলটা হচ্ছে আমাদের একটা এন্ট্রি কন্ট্রোল লুপ, আর ডু হোয়াইলটা হচ্ছে একটা এক্সিট কন্ট্রোল লুপ। আমি হোয়াইলকে তোমার বলেছিলাম প্রি টেস্টেড লুপ, আমি কিন্তু ডুয়ালকে তোমার বলতে পারি যে পোস্ট টেস্টেড লুপ, কারণ পরে তোমার টেস্ট হচ্ছে, পোস্ট টেস্টেড লুপ বলতে পারি আমরা ডু হোয়াইলকে, পোস্ট টেস্টেড লুপ। আমি হোয়াইলে তোমার সিনট্যাক্স বলবো, আমি ডু হোয়াইলে তোমার সিনট্যাক্স বলবো বা লিখবো, আমি এই সিনট্যাক্সটা ফলো করে একটা এক্সাম্পল দেবো হোয়াইলের ক্ষেত্রে, আর আমি এই সিনট্যাক্সটা ফলো করে একটা এক্সাম্পল দেবো ডু হোয়াইলের ক্ষেত্রে। তারপরে তোমার তখন 3টে ডিফারেন্স হলো, কিন্তু তোমার 4টে ডিফারেন্স হয়ে গেল। 5 নাম্বার ডিফারেন্সে কি আমি বলছি যে ইন কেস অফ হোয়াইল লুপ যদি আমার কন্ডিশনটা ফলস হয় তাহলে কিন্তু আমরা হোয়াইলের ভেতরে আমরা এন্টার করতে পারি না, কিন্তু ইন কেস অফ ডু হোয়াইল লুপ যদি আমার কন্ডিশনটা ফলস হয় তাহলেও কিন্তু আমরা অ্যাটলিস্ট একবার আমরা ডু হোয়াইলের বডি পার্টটাকে আমরা এক্সিকিউট করতে পারি। 5 আর নাম্বার 6 হচ্ছে যে হোয়াইল লুপ ব্যবহার করতে গেলে আমাকে হোয়াইল কিওয়ার্ড ব্যবহার করতে হয়, আর যদি আমরা ডু হোয়াইল নিয়ে কাজ করি তাহলে ডু হোয়াইল ব্যবহার করতে গেলে কিন্তু আমাকে দুটো কিওয়ার্ড নিয়ে কাজ করতে হয়, একটা হচ্ছে ডু, একটা হচ্ছে হোয়াইল। তো দ্যাট ইজ আ বেসিক ডিফারেন্স বিটুইন হোয়াইল এন্ড ডু হোয়াইল। তারপর দেখো নাম্বার অফ ডিফারেন্স কটা হবে, তোমার 6টা ডিফারেন্স হয়ে গেল। তো আমি এখানে কোনো সিচুয়েশনের কথা বলছি না যে তাহলে আমাদের আরো একটা ডিফারেন্সের পয়েন্ট তোমার এখানে বাড়বে, আমি কিন্তু কোনো সিচুয়েশনের কথা কিন্তু বলছি না।
তো এটা তোমার কিন্তু পরীক্ষা আসে কিন্তু তোমাকে এইভাবে লিখতে হবে যে হোয়াইল ভার্সেস ডু হোয়াইল। আবার তোমার এরকম ভাবে দেয় যে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন এন্ট্রি কন্ট্রোল লুপ এন্ড এক্সিট কন্ট্রোল লুপ। তোমাকে ডু হোয়াইল আর হোয়াইল না বলে তোমাকে এটাও বলতে পারে যে এন্ট্রি কন্ট্রোল লুপের সময় তোমার এক্সিট কন্ট্রোল লুপে তোমার ডিফারেন্স কি আছে। তখন তুমি এই সেম ডিফারেন্স দেখাবে, কোনো সমস্যা নেই, সেম ডিফারেন্স। তখন তোমাকে একটা এক্সাম্পল দিতে হবে যে এন্ট্রি কন্ট্রোল লুপের এক্সাম্পল হচ্ছে হোয়াইল বা ফর, আর এক্সিট কন্ট্রোল লুপে তোমার এক্সাম্পল তোমার হচ্ছে ডু হোয়াইল। দিয়ে তোমার বাকি পয়েন্টগুলো তোমার সবই সেম থাকবে। তুমি যখন ফরের সিনট্যাক্স দেখাও বা হোয়াইলের সিনট্যাক্স দেখাও কোনো ইয়ে করে না, সমস্যা হবে না। তুমি যে কোনো একটা সিনট্যাক্স দেখালেই হবে, যে কোনো তুমি একটা এক্সাম্পল দেখালেই হবে, ঠিক আছে? তো এই হচ্ছে হোয়াইল আর ডু হোয়াইলের বেসিক কনসেপ্ট। একটু বলো সবাই বুঝতে পারে কিনা, বলো সবাই বুঝতে পেরেছো কিনা বলো। হ্যাঁ Yes. স্যার। হ্যাঁ স্যার। এবার কিছু প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে হবে, তাহলে কিন্তু জিনিসটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, কিছু প্রোগ্রামিং প্রবলেম তোমাদের কি সলভ করতে হবে, সলভ করলে কিন্তু তোমাদের জিনিসটা আরো ইজি হয়ে যাবে। কোনো কোশ্চেন আজকে যা পড়ালাম তার থেকে কোনো কোশ্চেন? এখানে কিন্তু একটা মানে লুপ থেকে কিন্তু তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে, ওকে? তো তার জন্য কিন্তু প্রিপেয়ার থাকো, লুপ থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে। এই ডিফারেন্সটা আপনার নোটসে আছে? হ্যাঁ আছে, নোটসে আছে। আচ্ছা। ডিফারেন্স তোমার নোটসে আছে, আমি যেভাবে বলেছি সেভাবেই আছে, দেখবে নোটসে সেভাবেই থাকবে। হ্যাঁ স্যার একটা আলাদা কোশ্চেন ছিল সি আর পাইথন নিয়ে, করবো? করো। স্যার বলছিলাম সি হচ্ছে স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ আর পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড, মানে দুটো জিনিস আমি বুঝতে পারছি না, ইমাজিন করতে পারছি না, মানে অবজেক্ট ওরিয়েন্টেড মানেটা কি আর স্ট্রাকচারাল? অবজেক্ট ওরিয়েন্টেড মানে হচ্ছে যেখানে ক্লাস আর অবজেক্টের কনসেপ্ট থাকবে, এবার ক্লাস আর অবজেক্টটা বুঝতে গেলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানতে হবে। মানে সি প্লাস প্লাস এর রেসপেক্টে আমরা ক্লাস আর অবজেক্টের কনসেপ্টটাকে ব্যবহার করি বেসিক্যালি। তো অনেক বেশি সিকিউর আমার স্ট্রাকচার প্রোগ্রামিং এর থেকে। আর আমরা একটা ক্লাসের মধ্যে মাল্টিপল ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি, মাল্টিপল ফাংশনকে ডিক্লেয়ার করতে পারি। আর সেই ক্লাসটাকে যখন আমরা ব্যবহার করতে যাব তখন সেই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে। অবজেক্ট মানে হচ্ছে সেই ক্লাসের একটা ইনস্ট্যান্স, সেই ইনস্ট্যান্স তৈরি করে বা তার একটা ক্লোন, সেই ইনস্ট্যান্স তৈরি করে আমাকে সেই ক্লাসের প্রতিটা মেম্বারকে আমাকে অ্যাক্সেস করতে হবে, ওকে? আর স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কিছু ফাংশন ব্যবহার করি, মেন যে ফাংশনগুলোকে কন্ট্রোল করে, ওকে? আর আমার অবশ্যই প্রোগ্রামের এফিসিয়েন্সিটা আমার স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আরো ভালো, আরো অনেক বেশি এফিসিয়েন্ট। কারণ আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু কোনো সিকিউরিটি আমাদের অতটা ভালো থাকে না, ঠিক আছে? কিন্তু ইন কেস অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের অনেক বেশি সিকিউর। কারণ এরা তোমার আমাদের একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমার ডেটা অ্যাবস্ট্রাকশন সাপোর্ট করে, ডিফারেন্ট টাইপের ফিচার সাপোর্ট করে। হ্যাঁ, তো ডেটা অ্যাবস্ট্রাকশন আমরা বলেছি ডিএস এর ক্লাসে, ডেটা অ্যাবস্ট্রাকশন কি আমি তোমার ওখানে কিছু এক্সাম্পলও দেখিয়েছিলাম। ডেটা অ্যাবস্ট্রাকশনের পলিমরফিজম সাপোর্ট করে, ইনহেরিটেন্স সাপোর্ট করে, মানে আমরা একটা ক্লাসকে বারবার রিইউজ করতে পারি। হ্যাঁ, আমাদের একটা ক্লাসকে আমি তোমার ডিফারেন্ট পারপাসে ব্যবহার করতে পারি। আমাদের ভেরিয়েবল বা ফাংশনগুলোকে আমরা সিকিউর করে রাখতে পারি, যে আমার যাকে খুশি আমি অ্যাক্সেস দেবো না, যে আমার অথরাইজড ইউজার আমি তাকেই অ্যাক্সেস দেবো, আমি তাকে প্রাইভেট করে রাখতে পারি কোনো ভেরিয়েবলকে বা কোনো ফাংশনকে। হ্যাঁ, কিন্তু তোমার সিতে বা স্ট্রাকচার প্রোগ্রামে কিন্তু আমরা দেখো সবই কিন্তু আমার পাবলিক, সবই পাবলিক। তুমি কিন্তু কোনোভাবে তুমি কিন্তু পারবে না যেটা কোনো ভেরিয়েবলকে তুমি কাউকে রেস্ট্রিক্ট করতে, তুমি এখানে মাল্টিপল ইউজার নিয়ে কাজই করতে পারবে না। কিন্তু ক্লাসের মধ্যে কিন্তু আমার মাল্টিপল ক্লাস নিয়ে তুমি কাজ করতে পারো, কারণ প্রতিটা ক্লাস তোমার একটা করে পার্টিকুলার কোনো অবজেক্টকে রিপ্রেজেন্ট করছে বা একটা কোনো থিংসকে রিপ্রেজেন্ট করছে, ওকে? সো ক্লাস আর অবজেক্ট খুব ভালো করে বুঝতে হবে। আমরা কিন্তু সেটা আমরা পড়বো 4th সেমিস্টারে, কি আমাদের জাভা আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং জাভা আছে। তো সেখানে আমরা অবজেক্ট ক্লাসের কনসেপ্ট আমরা ডিটেলসে পড়বো। একটা ভাস্ট টপিক। তো অবশ্যই আমার স্ট্রাকচার প্রোগ্রামিং এর থেকে কিন্তু আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিন্তু অনেক বেশি সিকিউর। ওকে স্যার। বেশ, আর কোনো কোশ্চেন? আজকে টপিক থেকে আর কোনো কোশ্চেন বলো?